তাহলে আমরা যে অ্যানালগ ক্লাসটা শুরু করেছি এই বছরে, সেখানে আমাদের অলরেডি নেটওয়ার্ক থিওরেম করানো হয়ে গেছে। আর ডায়োডের ফার্স্ট পার্টটা পড়েছিলাম, যেখানে আমি আগের দিন পড়েছিলাম যে ডায়োড কী করে কাজ করে, পিএন জাংশন, সেমিকন্ডাক্টর, এই টপিকটা। আর তোদেরকে বলা হয়েছিল যে হাফ ওয়েভ রেকটিফায়ার কী করে কাজ করে। ঠিক আছে, এবার আমাদেরকে পড়তে হবে হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, ফুল ওয়েভ রেকটিফায়ারের মধ্যে কি আছে? সেন্টার ট্যাপ রেকটিফায়ার আর ব্রিজ রেকটিফায়ার। ওকে, তো আমাদের কি কি টপিক পড়তে বাকি আছে এই চ্যাপ্টারটাতে? আমাদের এখন পড়তে হবে রেকটিফায়ার, ওকে, দেন ফিল্টার, তারপর পড়তে হবে হচ্ছে ক্লিপার সার্কিট, তারপর পড়তে হচ্ছে ক্ল্যাম্পলার। ওকে, এই চারটে টপিক বাকি আছে। এই চারটে টপিক আমরা দুটো দুটো করে করব। আমরা একটা ক্লাসে করবো হচ্ছে রেকটিফায়ার প্লাস ফিল্টার, আর একটাতে করবো ক্লিপার প্লাস ক্ল্যাম্পার। ঠিক আছে, তো আজকের ক্লাসটা হবে রেকটিফায়ার প্লাস ফিল্টার নিয়ে। ওকে, দেখ, আগের ক্লাসে তোকে আমি বলেছিলাম রেকটিফায়ার কয় ভাগ করা যায়। রেকটিফায়ারকে দুভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে কি হাফ ওয়েভ রেকটিফায়ার, আর একটা হলো ফুল ওয়েভ রেকটিফায়ার। ওকে, এই ফুল ওয়েভ রেকটিফায়ারকে আরো দুভাবে ভাগ করা যায়, একটা হলো সেন্টার ট্যাপ রেকটিফায়ার, আর একটা হলো ব্রিজ রেকটিফায়ার। ওকে, এবার দেখ, এই যে হাফ ওয়েভ আর ফুল ওয়েভ এখানে ডিপেন্ড করছে যে আমার যে সাইন ওয়েভটা আছে, সেই সাইন ওয়েভের দুটোকেই নিয়ে করতে পারছে নাকি শুধুমাত্র একটাকে রেকটিফাই করতে পারছে, তার উপর ডিপেন্ড করে নামটা হয়েছে হাফ ওয়েভ আর ফুল ওয়েভ। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে রেকটিফায়ার কি কিভাবে ভাগ করা যায়, কিন্তু এখন আমাদেরকে দেখতে হবে যে রেকটিফায়ার আমাদের কেন দরকার। ওকে, রেকটিফায়ার কি করে? রেকটিফায়ার কি কনভার্ট করে? রেকটিফায়ার উইল কনভার্ট এসি টু ডিসি। ঠিক আছে, এবার আমাদের এই জিনিসটা কোথায় দরকার? আমাদের এটা দেখ, সাপোজ তোকে বলা হলো যে একটা পাওয়ার সাপ্লাই তৈরি করতে হবে। কেন? ল্যাবে আমরা দেখেছি তো যে 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই আছে, 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই আছে, তাই না? বা ধর মোবাইলের ক্ষেত্রে দেখ না, চার্জিং করতে হবে 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই দরকার। ঠিক আছে, তো এই যে পাওয়ার সাপ্লাইগুলো তৈরি করতে হবে, তার জন্য আমার দরকার হচ্ছে ডিসি ভোল্টেজ। ঠিক আছে, আর সেটা রেঞ্জ কেমন হবে? 5 থেকে 24 ভোল্ট, এরকম রেঞ্জে আমার অ্যাপ্লিকেশন অনুযায়ী দরকার পড়ে। ঠিক আছে, আরেকটা কি মেন পয়েন্ট, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি হয় 0। কেন? ডিসি দেখতে কেমন হয়? এটা হচ্ছে আমার পিওর ডিসি। ওকে, যেখানে আমি এদিকে হচ্ছে অ্যাম্পলিটিউড, এদিকে হচ্ছে আমার টাইম। ওকে, তাহলে এখান থেকে বোঝা যায় কি ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার ডিসির কত? ডিসি ফ্রিকোয়েন্সি 0। তো আমার এই জিনিসটা দরকার। ঠিক আছে, কিন্তু আমার কাছে কি আছে? আমার কাছে বাড়িতে যে প্লাগ পয়েন্টটা আছে সেটা কি এসি। ইন্ডিয়াতে হলো 230 ভোল্ট, 50 হার্জ, আর তাইওয়ানে হলো 110 ভোল্ট, 60 হার্জ। ঠিক আছে, এটা কান্ট্রি টু কান্ট্রি ডিপেন্ড করে। তাইওয়ান, আমেরিকা, ওখানে 110 ভোল্ট, 60 হার্জ হয়। ঠিক আছে, আর আমাদের ইন্ডিয়াতে আর ব্রিটিশে কি হয়? 230 ভোল্ট, 50 হার্জ। ওকে, তাহলে আমরা ইন্ডিয়াকে নিয়ে চলছি এখন। তো আমাদের কাছে এখন ভোল্টেজটা আছে 230 ভোল্ট, 50 হার্জ। আমাদের কত দরকার? আমাদের দরকার 5 থেকে 24 ভোল্ট। ফ্রিকোয়েন্সি কত? 0। এখানে ফ্রিকোয়েন্সি কত? 50 হার্জ। ঠিক আছে, তাহলে দেখ আমার কাছে প্রবলেমটা কি? ফার্স্ট প্রবলেম হচ্ছে এখানে আমার ফ্রিকোয়েন্সি কত আছে? 50 হার্জ আছে, এখানে ফ্রিকোয়েন্সি কত? 0 হার্জ আছে। দিস ইজ দ্য ফার্স্ট প্রবলেম। আর সেকেন্ড ওয়ান কি? এখানে ভোল্টেজ কত আছে? 230 ভোল্ট ভোল্টেজ আছে, তাই না? এখানে ভোল্টেজ কত আছে? 24 ভোল্ট। তাহলে আমার এখানে দুটো প্রবলেম দেখা যাচ্ছে, তাই তো? একটা হচ্ছে কি ভোল্টেজটা অনেক বেশি, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সিও বেশি, তাই তো? তাহলে এই দুটো প্রবলেমকে দূর করার জন্য আমরা কি করব? আমরা এখানে আস্তে আস্তে দেখব যে কি কি ইউজ করা যেতে পারে। ফার্স্ট আমরা ইউজ করবো যেখানে ট্রান্সফর্মার। ওকে, ট্রান্সফরমার আমরা কি করব? এখানে আমরা এসি ইনপুট দেব। ঠিক আছে, তার মানে এসি ইনপুট মানে কত? এসি ইনপুট মানে 230 ভোল্ট, 50 হার্জ। ওকে, ট্রান্সফরমার কি করে? ট্রান্সফরমার কেমন হয়? ট্রান্সফরমার ট্রান্সফরমার হয় এরকম একটা কয়েল থাকে। তোদের ট্রান্সফরমার নেই সিলেবাসে, আমি জাস্ট তোদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, কয়েল থাকে। এই কয়েলের ট্রান্স রেশিওর উপর ডিপেন্ড করে কি হয়, আমার এদিকে V1 হলে এদিকে যদি V2 হয়, তাহলে কি হবে? আমার ট্রান্সের উপর ডিপেন্ড করবে। V1 যদি দিই তাহলে কি V2 বাড়বে না V2 কমবে। ঠিক আছে, ট্রান্সফরমার এখানে কি হবে? এখানে আমরা করব ট্রান্সফরমারটাকে এমন করে করব যে কি করবে? স্টেপ ডাউন করবে। স্টেপ ডাউন মানে কি? স্টেপ ডাউন ট্রান্সফরমার মানে
আমি এই পার্টিকুলার ট্রান্সফরমারে 230 ভোল্ট ইনপুট দেবো, এ কি করবে, এ এখানে আমার 24 ভোল্ট আউটপুট দেবে। বোঝা গেল? তাহলে কি করলে স্টেপ ডাউন করবে। ঠিক আছে, কি করে ট্রান্সফার ফর্মুলা কি, V1/V2 ইকুয়াল টু N1/N2। তাই বোঝা গেল তো? যদি আমি এখানে V1টা 230 আছে, আমার V2 24 দরকার, আমি কি করবো, N1 আর N2 ট্রান্স রেশিওটাকে আমি এমন করে ক্যালকুলেট করবো যাতে আমি আউটপুটটা 24 ভোল্ট পাই। ঠিক আছে, ট্রান্সফর্মার কিন্তু কোনো অ্যাম্পলিফাই করতে পারে না। ট্রান্সফর্মার যদি ভোল্টেজটাকে ডাউন করে দেয়, ও কি করবে, কারেন্টটাকে বাড়িয়ে দেবে। বোঝা গেল তো? তাহলে ট্রান্সফর্মার কাজ কি হবে এখানে, আমার ট্রান্সফর্মারের কাজ হবে এখানে 230 ভোল্ট যেটা আমি দিয়েছি, সেই 230 ভোল্টের কমিয়ে কি করবে, এখানে করবে হচ্ছে এসি আউটপুট, বাট কত ভোল্ট, 24 ভোল্ট 50 হার্জ। ওকে, তাহলে দেখ, অলরেডি আমরা একটা প্রবলেমের সলিউশন পেয়ে গেলাম, তাই না? আমাদের কাছে দুটো প্রবলেম ছিল। ফার্স্ট প্রবলেম কি ছিল, একটা প্রবলেম ছিল যে ভোল্টেজটা অনেক বেশি, এখানে 24 ভোল্টের থেকে ফ্রিকোয়েন্সিটা বেশি, তাই তো? তাহলে আমি ফার্স্ট প্রবলেমের সলিউশন পেয়ে গেলাম, ট্রান্সফর্মার। এবার দেখ, আমার এখানে যে আউটপুটটা আছে, এখানে কি আছে, 24 ভোল্ট আউটপুট পাচ্ছি ভোল্টেজে, কিন্তু ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি 50 হার্জ। দ্যাট মিন এই যে ওয়েভ ফর্মটা আছে, এই ওয়েভ ফর্মটা কেমন, এইটা হচ্ছে, দেখ ফ্রিকোয়েন্সি আছে কত, 50 হার্জ আছে, ঠিক, কিন্তু এখানে আমি কত পাচ্ছি, এখানে আমি পাচ্ছি +12 ভোল্ট, আর এখানে আমি পাচ্ছি -12 ভোল্ট। ঠিক আছে, তো আলটিমেটলি কত হচ্ছে এটা, 24 ভোল্ট, তাই না? তাহলে দেখ, এটাও কিন্তু আমার এসি, তাই তো? তাহলে এবার আমি কি করব, তাহলে আমার কি করতে হবে, এবার আমাকে এখানে, আমাকে 50 হার্জ যে ইনপুটটা আসছে আমার এখানে, সেটাই করতে হবে 0 হার্জ। ওকে, ঠিক আছে, বা আমাকে কি করতে হবে, এসি যেটা আছে এটা কি করতে হবে, আমাকে ডিসি করতে হবে। ঠিক আছে, আমরা কি করব, আমরা দুটো স্টেপে যাব। কি কি স্টেপে যাব, আমরা এখানে ইউজ করব রেকটিফায়ার। ঠিক আছে, রেকটিফায়ার, রেকটিফায়ার কি করবে, রেকটিফায়ারের কাজ হচ্ছে এই যে এসি ইনপুটটা আছে এখানে, এসিটা এসছে, এটাও করবে ডিসি। মানে সাপোজ আমার এসি যদি এদিকে দুদিকে হয়, ঠিক আছে, দুই দিকে হয় এটা, ও কি করবে ডিসিতে, ডিসিতে রেকটিফাই করবে একদিকে। এসি ডিসি মানে কি, এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, মানে হচ্ছে দেখ, অল্টারনেট করছে পজিটিভ আর নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, হচ্ছে নেগেটিভ, তাই তো? তাহলে এসি মানে হচ্ছে অল্টারনেটিং, মানে এইদিকেও আছে এইদিকেও আছে, ঠিক আছে। বা ডিসি মানে দেখ, শুধুমাত্র পজিটিভে থাকবে, আইদার পজিটিভ অর নেগেটিভে থাকবে, মানে একদিকেই থাকবে। তাই জন্য কে বলে কি, আমরা ডাইরেক্ট কারেন্ট, ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট। ঠিক আছে, তো ডিসিতে আমরা কি দেখতে পাচ্ছি, ডিসিতে শুধুমাত্র একদিকে, তাই তো? তাহলে দেখ, আমরা রেকটিফায়ার ইউজ করে এসি কে ডিসিতে কনভার্ট করে নিলাম। ঠিক আছে, কিন্তু প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে এর ফ্রিকোয়েন্সি যদি 50 হার্জ হয়, তাহলে এর ফ্রিকোয়েন্সি কত, এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 100 হার্জ, তাই তো? তাহলে দেখ, এখানে আমি পিওর ডিসি পাচ্ছি না, তাই না? এখানে আমি ডিসি পাচ্ছি, বাট সেটা পিওর ডিসি নয়, এটা কি বলবো আমি, এটাকে আমি বলবো পালসেটিং ডিসি। ঠিক আছে, এই যে পালসেটিং ডিসিটা পাচ্ছি, এই পালসেটিং ডিসিটা রিমুভ করার জন্য কি ইউজ করবো, এখানে আমরা ইউজ করবো হচ্ছে ফিল্টার। ঠিক আছে, ফিল্টারের কাজ কি, ফিল্টারের কাজ হলো, আমার কাছে যে পালসেটিং ডিসিটা আছে, ঠিক আছে, আমি যদি ফিল্টার ইউজ করি, তাহলে কি হবে, তাহলে এই পালসেটিং ডিসিটা হয়ে যাবে আমার এখানে পিওর ডিসি হয়ে যাবে। এক্স্যাক্টলি পিওর হয় না, বাট কাছাকাছি চলে যায়। ঠিক আছে, পিওর ডিসি ডিপেন্ড করছে আমার লোড রেজিস্ট্যান্সের উপরে, সেটা আমি তোকে ফিল্টার পড়ানোর সময় বোঝাবো। ওকে, তাহলে দেখ, এবার এখানে ফিল্টারটা হয়ে গেল, তাহলে ফিল্টার হয়ে যাওয়ার পরে আমি এখানে পেলাম কি, আমি এখানে পেয়ে গেলাম হচ্ছে 24 ভোল্ট 0 হার্জ, তাই না? তাহলে দেখ, আমার এখানে যা রিকোয়ারমেন্ট ছিল 24 ভোল্ট পর্যন্ত 0 হার্জ, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? কিন্তু তোদেরকে আমি ক্লাসের মধ্যে পড়েছিলাম লোডিং এফেক্ট। ঠিক আছে, লোডিং এফেক্টের জন্য কি হবে, আমি যখনই এটাকে এটাকে তোমাকে একটা ভোল্টেজ সোর্স হিসেবে ইউজ করতে হবে, তাই না? তো যখনই আমি এটাকে ভোল্টেজ সোর্স হিসেবে ইউজ করবো, তখন কি হবে, ভোল্টেজটা কমে যাবে। কেন, তার কারণ দেখ, আলটিমেটলি এই যে সার্কিটটা আছে না, এই টোটাল সার্কিটটাকে আমি কি করতে, আমি তো থেভেনিন রেজিস্ট্যান্স আর থেভেনিন ভোল্টেজ দিয়ে ডিনোট করতে পারি, ভিটিএইচ আর আরটিএইচ, তাই না? আর এখানে আমি লাগালাম ধর লোড রেজিস্ট্যান্স আরএল। ওকে, এই যে ভিটিএইচটা, সাপোজ এই ভিটিএইচটা তো 24 ভোল্ট, সাপোজ আমি ধর মানে ক্যালকুলেশন করে গেলাম না, সাপোজ 24 ভোল্ট। এই যে আরটিএইচটা আছে, এখানে যে ট্রান্সফরমার আছে, রেকটিফায়ার আছে, ফিল্টার আছে, এখানে তো এগুলো নন লিনিয়ার থাক, আমার টোটালি যদি দেখি আমি, তাতেও সাপোজ একটা রেজিস্ট্যান্স আমি পাবোই, জিরো রেজিস্ট্যান্স তো হবে না। তাহলে এই রেজিস্ট্যান্স হচ্ছে পজিটিভ রেজিস্ট্যান্স,
তাই তো? তাহলে যদি পজিটিভ রেজিস্ট্যান্স যদি হয়, তাহলে দেখ আমার লোডের রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা কি হবে? VL ইকুয়াল টু RL বাই RL প্লাস RTH হবে ইন্টু VTH, তাই তো? তাহলে দেখ এই যে RTHটা আছে, এই RTH এর উপর ডিপেন্ড করবে লোডের মধ্যে দিয়ে কত ভোল্টেজ যাবে। যদি লোড রেজিস্ট্যান্সটা যদি ছোট হয়, তাহলে কি হবে আমার? তাহলে আমার VLটা আমার কি হবে? কম হবে। কেন? আমার RTH এর অ্যাক্রসে কি হবে? ভোল্টেজটা বেশি হবে। যেটা আমি লোডিং এফেক্টে অলরেডি তোদেরকে পড়েছিলাম। ইভেন আমার লোডিং এফেক্টের উপরে একটা ভিডিও দেওয়া আছে, ওটা তোরা দেখে নিবি। ঠিক আছে? তাহলে কি হলো, আমার এখানে আমি দেখতে পাচ্ছি এখানে লোডিং এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তার মানে এই যে ভোল্টেজটা আছে এটা রেগুলেটেড ভোল্টেজ নয়। রেগুলেটেড ভোল্টেজ মানে কি? রেগুলেটেড ভোল্টেজ মানে আমি কোনো একটা লোড যদি লাগাই, সেখানে আমি কারেন্ট বাড়াই কমাই না কেন বা লোড রেজিস্ট্যান্স বাড়াই কমাই না কেন, আউটপুট ভোল্টেজটা কি হবে? কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে? রেগুলেটেড মানে বোঝা গেল। তাহলে এবার আমায় কি করতে হবে? এবার আমি এখানে ইউজ করব ভোল্টেজ রেগুলেটর। আমি তোদেরকে এটা কেন পড়াচ্ছি তার কারণ হচ্ছে, এই যে তোরা টোটাল অ্যানালগ ইলেকট্রনিক্স পড়বি, তোকে জানতে তো হবে যে তোরা কেন পড়ছিস, তাই জন্য। এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর। ঠিক আছে? ভোল্টেজ রেগুলেটর কি করবে যেটা বললাম, ও লোডিং ওয়েটটাকে এলিমিনেট করবে, তে আউটপুট ভোল্টেজটা কনস্ট্যান্ট করবে ইরেসপেক্টিভ অফ দ্য লোড রেজিস্ট্যান্স। ঠিক আছে? এবার যেখানে আমার আউটপুটটা আসলো, ঠিক আছে, এই আউটপুটটা হবে আমার আলটিমেটলি পিওর ডিসি রেগুলেটেড ভোল্টেজ। এবার আমি কি করবো? এবার আমি এখানে লোড লাগাবো। ঠিক আছে? এই যে ভোল্টেজ রেগুলেটরটা না, এখানে আমরা কি ইউজ করতে পারি? এখানে আমরা ইউজ করতে পারি জিনার ডায়োড। ঠিক আছে? আমরা কি ইউজ করতে পারি? ট্রানজিস্টর দিয়ে ভোল্টেজ রেগুলেটর, যেটা তোদের প্র্যাকটিক্যালে আছে আরপিএস, রেগুলেটেড পাওয়ার সাপ্লাই। ওটা হচ্ছে কি আরপিএস, রেগুলেটেড ভোল্টেজ সোর্স তৈরি করা হয়। ঠিক আছে? আর জেনার ডায়োড, জেনার ডায়োড দিয়ে আমরা তৈরি করবো। ঠিক আছে? তাহলে দেখ অলরেডি এই যে যা যা বললাম এখান থেকে তোরা কি বুঝতে পারলি? আমরা কেন কি কি পড়ছি? রেকটিফায়ার কেন পড়ছি বোঝা গেল। ফিল্টার কেন পড়বো বোঝা গেল। তারপরে কি ভোল্টেজ রেগুলেটর কেন পড়বো বোঝা গেল। ভোল্টেজ রেগুলেটর কি কি দিয়ে তৈরি হতে পারে? জেনারেটর দিয়ে তৈরি হতে পারে, আর ট্রানজিস্টার দিয়ে তৈরি হতে পারে, তাই জন্য ট্রানজিস্টার পড়বো। ওকে? আর এই যে এখানে আমি লোড লাগাবো, ঠিক আছে, এই লোডটা যেখানে ইউজ করবো, সেই লোডে ধরে কোনো ইলেকট্রনিক্স লোড হয়, সেখানে কি ইউজ করতে পারে? অপ অ্যাম্প ইউজ হতে পারে, তাই না? অ্যাম্পলিফায়ার ইউজ হতে পারে, তাই না? তো এই যে জিনিসপত্রগুলো আছে সেটা করবো অ্যাম্পলিফায়ার দিয়ে। ঠিক আছে? অপ অ্যাম্প দিয়ে। বোঝা গেল তো অপ অ্যাম্প কোথায় পড়বো আমরা। আবার তোদেরকে আমি বলেছিলাম যে অপ অ্যাম্প দিয়ে আমরা লোডিং এফেক্টকেও এলিমিনেট করতে পারি। ঠিক আছে? তো এটা হচ্ছে ওভারঅল মানে সিনটা। ঠিক আছে? এবার আমি যাব হচ্ছে, যেটা আমি ফার্স্ট যেটা দিয়ে স্টার্ট করেছিলাম রেকটিফায়ার, তো আমি রেকটিফায়ারে যাচ্ছি আমি। তাহলে বোঝা গেল, আমরা অলরেডি বুঝতে পারলাম যে রেকটিফায়ারের কাজ কি। রেকটিফায়ার কি করবে? রেকটিফায়ার ইজ এ ডিভাইস হুইচ উইল কনভার্ট এসি টু এ পালসেটিং ডিসি। ঠিক আছে? আর যদি ফিল্টার অ্যাড করি তাহলে কি হবে? এসি টু পিওর ডিসি। ওকে? সেই রেকটিফায়ারকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি হাফ ওয়েভ রেকটিফায়ার, একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে? হাফ ওয়েভ কেন? এ শুধুমাত্র অল্টারনেটিং কারেন্টের একটা হাফকে রেকটিফাই করবে। ঠিক আছে? আরেকটা হাফকে নিবে না। আর ফুল ওয়েভ রেকটিফায়ার কি করবে? ফুল ওয়েভ রেকটিফায়ার দুটো হাফকে নিবে, তাই জন্য কি বলে ফুল ওয়েভ রেকটিফায়ার। ওকে? এবার দেখ এই ফুল ওয়েভ রেকটিফায়ার দু রকমের হতে পারে, একটা কি সেন্টার টাইপ রেকটিফায়ার, একটা হতে পারে ব্রিজ রেকটিফায়ার। ঠিক আছে? এবার আমরা আজকে পড়বো হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। ওকে? তার মধ্যে সেন্টার টাইপ রেকটিফায়ার পড়বো আর ব্রিজ রেকটিফায়ার পড়বো। ওকে? তো আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে সেন্টার টাইপ রেকটিফায়ার। বোঝা গেছে? ওকে? দেখ এখানে দেখ আমার দুটো রেকটিফায়ার আছে, একটা হচ্ছে সেন্টার টাইপ রেকটিফায়ার, একটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। এই দুটো জানার আগে আমাদের কিছু ট্রান্সফরমার সম্বন্ধে জানতে হবে। ঠিক আছে? আমাদের কাছে দু রকমের ট্রান্সফরমার হয়। ঠিক আছে? একটা কি, একটা হচ্ছে নর্মাল ট্রান্সফরমার। নর্মাল মানে কি? সাপোজ আমার এদিকে একটা কোর আছে, এদিকে একটা কোর আছে। ঠিক আছে? এই ট্রান্সফরমারটা কি দেখা যায়, আমি এখানে কি করব, আমি এখানে ইনপুট ভোল্টেজ দেবো। ঠিক আছে? তাহলে আমি এখানে কি পাবো? এখানে আমি আউটপুট ভোল্টেজ পাবো, যেখানে এটা আমার গ্রাউন্ড থাকবে, আর এদিকে আমার এটা গ্রাউন্ড থাকবে। গ্রাউন্ড মানে কি? 0 ভোল্ট। অলরেডি তোদেরকে আমি বলেছি যে পাওয়ার সাপ্লাই 0 ভোল্ট বা গ্রাউন্ডের সিগনিফিকেন্সটা কি। ঠিক আছে? তার মানে যদি আমি এখানে একটা 230 ভোল্টের ভোল্টেজ দিই ইনপুটে, ঠিক আছে, আর এটা ধর একটা 1:10
সরি 10:1 এর যদি একটা ট্রান্সফর্মার হয়, তাহলে কি হবে, এ ভোল্টেজটাকে কমিয়ে দেবে, ঠিক আছে? তাহলে কি পাবো এখানে, তাহলে আমি এখানে সাপোজ অ্যারাউন্ড 23 ভোল্ট আমি এখানে পাবো। যদি 240 দিতাম তাহলে কি হতো, 24 ভোল্ট পেতাম, ঠিক আছে? তাহলে আমি এখানে 24 ভোল্ট ভোল্টেজটা পাবো। এখানে যদি 0 ভোল্ট হয় তাহলে এখানে কত পাবো, 24 ভোল্ট পাবো, ঠিক আছে? তাহলে এই যে দুটো পয়েন্ট আছে, এই যে দুটো পয়েন্ট পেলাম আমি, এই দুটো পয়েন্টকে আমি অ্যাজ এ রেকটিফায়ারের ইনপুট হিসেবে ইউজ করতে পারবো, যেখানে আমি পাবো কি একটা এসি আউটপুট পাবো, যেটা হবে কি এখানে আমার +12 ভোল্ট -12 ভোল্ট, ঠিক আছে? জাস্ট এরকম পাবো, মানে টোটাল 24 ভোল্ট পাচ্ছি +12 -12তে, ঠিক আছে? এবার দেখ, এবার আরেকটা যে ট্রান্সফর্মার হয় সেটার নাম কি, সেটার নাম হচ্ছে সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার। সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার মানে কি, আমার ট্রান্সফর্মারটা দেখতে একটু অন্যরকম হয়, ওকে? এখানে আমি ইন জেনারেল নর্মালি 240 ভোল্ট আমি এসি ইনপুট দিলাম, ঠিক আছে? এখানে কি হয়, এখানে সেন্টারে একটা ট্যাপিং থাকে, এক্স্যাক্টলি সেন্টারে ট্যাপিং থাকে, ঠিক আছে? এই ট্যাপিংটা থাকার জন্য কি হয়, আমি এখানে পাবো হচ্ছে V/2, এখানে পাবো হচ্ছে -V/2, আর এই মিডলটা হচ্ছে আমার গ্রাউন্ড। এবার দেখ, তোদেরকে আমি ক্লাসের মধ্যে পড়িয়েছিলাম যে এটা যদি একটা সোর্স হয়, এই সোর্স যদি হয় 10 ভোল্টের, তাহলে আমরা কি বলতে পারি, এই পয়েন্টে যদি V1 আর এই পয়েন্টে যদি V2 হয়, তাহলে আমি কি বলবো, V1 - V2 ইজ ইকুয়াল টু 10 ভোল্ট, তাই তো? যেখানে ইন জেনারেল কেসে আমরা কি করি, V2 ইকুয়াল টু 0 ভোল্ট ধরে নিই, দিয়ে আমরা করি V1 ইকুয়াল টু 10 ভোল্ট, তাই না? এখানে যে সোর্সটা আছে, এখানে কি বলছে, পোটেনশিয়াল ডিফারেন্সটা কত, 10 ভোল্ট, তাই তো? তাহলে V2 কে আমরা হলো কি করি, 0 ধরে নিই, তাই আমি V1 কে বলতে পারি 10 ভোল্ট। কিন্তু সাপোজ আমি যদি এখানে ধরি V2 ইকুয়াল টু -5 ভোল্ট, তাহলে V1 কত হবে, V1 হবে 5 ভোল্ট, তাই না? এখানেও দেখ সেম, এখানে আমার কত দেওয়া আছে, 240 ভোল্ট দেওয়া আছে, তাই না? এখানে 240 ভোল্ট দেওয়া ছিল, এখানে কত, 24 ভোল্ট পাচ্ছিলাম। এখানে কি হবে, এখানে আমার ট্রান্স রেশিও ধর 10:1, তাহলে কত পাওয়া উচিত, 24 ভোল্ট পাওয়া উচিত। তো এখানে কি পাবো, এখানে আমি এখানে পাবো +12 ভোল্ট, এখানে পাবো আমি -12 ভোল্ট, আর এটা হবে গ্রাউন্ড, তাই তো? তাহলে দেখ, এই দুটোকে যদি আমি ডাইরেক্টলি কানেক্ট করি তাহলে কি পাবো, এটা +12, এটা -12, তাহলে আলটিমেটলি কত হচ্ছে, +24 ভোল্ট। বোঝা গেল তো? ঠিক আছে? তো এটা হচ্ছে সেন্টার ট্যাপ। সেন্টার ট্যাপ মানে কি, ও কি করছে, ও ভোল্টেজটাকে আলাদা আলাদা করে ডিভাইড করে নিচ্ছে, আর সেন্টারে একটা ট্যাপিং আছে যে পয়েন্টটা হচ্ছে গ্রাউন্ড, ওকে? তার মানে আমি এখানে যে আউটপুটটা পাবো না, আমি এখানে যে আউটপুটটা পাবো, সেখানে কি হবে, একবার আমার এখানে দেখ, আমি এখানে যদি আমি একটা ওয়েভফর্মটা ড্র করি, ঠিক আছে, এই যে ওয়েভফর্মটা করি, পজিটিভ হাফ সাইকেলের জন্য, পজিটিভ হাফ সাইকেলের জন্য, এটা নেগেটিভ হাফ সাইকেলের জন্য, তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য কি হবে, এইটা হবে আমার +12, এইটা হবে আমার -12, ঠিক আছে? পজিটিভের জন্য করলাম এটা আমি। এবার আমি কি করবো, নেগেটিভের জন্য, দেখ নেগেটিভের জন্য কালার চেঞ্জ করছি, নেগেটিভের জন্য কি হবে, নেগেটিভের জন্য এই এই পয়েন্টটা, এটা কি হবে, এইটা হবে আমার -12, এইটা হবে আমার +12, বোঝা গেল? কি করবে, পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? যেখানে কি হয়, এখানে যদি দেখিস তোরা, এটাতে কি হবে, এখানে আমার কি হবে, একবার এইটা প্লাস এইটা মাইনাস, ঠিক আছে? আরেকবার কি হবে, এইটা প্লাস এইটা মাইনাস, তাই না? বোঝা গেল তো? এবার আমি গ্রাউন্ড তো হচ্ছে না, 0, ঠিক আছে? এবার এখানে কি হয়, এইখানে ঠিক উল্টোটা, এখানে কি হবে, এইটা প্লাস হবে, এটা মাইনাস হবে, মাঝে হবে 0, ঠিক আছে? তো ভোল্টেজটা কি, ভাগ হয়ে যাচ্ছে। এই যে দুটো ট্রান্সফর্মার আছে, এই দুটো ট্রান্সফর্মারকে আমরা ইউজ করবো হচ্ছে আমাদের রেকটিফায়ারের কনসেপ্টে, ঠিক আছে, ফুল ওয়েভে। এই দুটো ট্রান্সফর্মারের নাম অনুযায়ী হচ্ছে কি আমাদের এই ফুল ওয়েভ রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার আর সেন্টার ট্যাপ রেকটিফায়ার। সেন্টার ট্যাপ রেকটিফায়ার, যদি সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার ইউজ করা হয়, তাই জন্যই বলা হয় সেন্টার ট্যাপ রেকটিফায়ার, ঠিক আছে? আর এই যে ট্রান্সফর্মারটা আছে, এই ট্রান্সফর্মারটাতে নর্মালি যদি আমি ডায়োড ইউজ করি, তাহলে এটা রেকটিফাই করতে পারবে না, ওখানে আমরা কি করতে হবে, ওখানে ব্রিজ তৈরি করতে হয় ডায়োড দিয়ে, তাই আমরা বলবো ব্রিজ রেকটিফায়ার। বোঝা গেল এইটুকু? না, এবার আমরা যাচ্ছি হচ্ছে রেকটিফায়ার তৈরি করতে। তাহলে সেন্টার ট্যাপ রেকটিফায়ারের জন্য ফার্স্ট আমার কাজ কি, ফার্স্ট একটা আমি ট্রান্সফর্মার ড্র করে নিচ্ছি, ওকে? এবার ট্রান্সফর্মার কি হবে, এখানে একটা ডায়োড থাকবে, এখানে একটা ডায়োড থাকবে, এই ডায়োড দুটো নিজেদের মধ্যে কানেক্টেড থাকবে, ওকে? আর মিডিলে একটা থাকবে ট্যাপিং থাকবে,
ওকে, যেটাকে আমরা গ্রাউন্ড করব। আর এই ট্যাপিং এর সাথে কি হবে, আমার এখানে রেজিস্ট্যান্স থাকবে হচ্ছে আর এল। ওকে, এখানে আমি দিচ্ছি হচ্ছে 240 ভোল্ট। ওকে, আমি এখানে পাবো হচ্ছে +12, এখানে পাবো হচ্ছে -12। এটা পোলারিটি চেঞ্জ হবে, পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেলের মধ্যে। ওকে, তো আমি এখানে কি করব, এই পয়েন্টে আমি এখানে অত ধরবো না, এখানে আমি লিখবো হচ্ছে +B, এখানে লিখবো হচ্ছে -B। ওকে, ইনপুটের জন্য। এবার দেখ, আমার এখানে আমি যদি পজিটিভ আর নেগেটিভ করে দেখতে চাই, আমার এটা হচ্ছে ইনপুট, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে আমার পজিটিভ হাফ সাইকেল, এটা হচ্ছে আমার নেগেটিভ হাফ সাইকেল। ওকে, তাহলে দেখ, এবার আমরা পজিটিভ হাফ সাইকেলের জন্য সার্কিটটা দেখবো। পজিটিভ হাফ সাইকেলের জন্য দেখি আমি সার্কিটটা আমি কপি করে নিচ্ছি আগে একবার। দেখ, যখন এই পজিটিভ হাফ সাইকেলের জন্য দেখবো, এখানে আমি লিখে দিলাম পজিটিভ হাফ সাইকেলের জন্য দেখছি। পজিটিভ হাফ সাইকেলের জন্য কি হবে, এইটা হচ্ছে আমার +B আর এটা হচ্ছে আমার -B, তাই তো? এবার দেখ, আমি তোদেরকে অলরেডি আগের ক্লাসে বলেছিলাম, যদি কেউ ভুলে থাকিস তাহলে আমি তাদেরকে আরেকবার তোদেরকে মনে করে দিচ্ছি। আমাদের ক্ষেত্রে কি হয়, ফার্স্টে আমরা করবো হচ্ছে আইডিয়াল ডায়োড ধরে, আর পরে আমরা করবো হচ্ছে প্র্যাকটিক্যাল ডায়োড ধরে। ওকে, আইডিয়াল ডায়োডের জন্য কি হবে, সাপোজ এটা একটা আমার ডায়োড, এটা যদি V1 হয়, এই পয়েন্টে যদি V2 হয়, এটা একটা ডায়োড, V1 আর V2 যদি হয়, ঠিক আছে, ফরওয়ার্ড বায়াস কন্ডিশন কখন হবে, forward bias হবে when V1 is greater than V2, that mean the current will flow through V1 to V2, ঠিক আছে? তখন কি হবে, তখন আমার ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স আগের দিন আমি পড়েছিলাম, ঠিক আছে? তাহলে দেখতে কেমন হবে তখন, তখন এটা হয়ে যাবে শর্ট, পাতি শর্ট হবে। এটা হচ্ছে ডায়োডের দুটো পয়েন্ট টার্মিনাল, ঠিক আছে? যদি আমি এখানে এ পয়েন্ট এটা বি পয়েন্ট বলি, তাহলে কি হবে, এটা শর্ট হবে, ঠিক আছে? আর রিভার্স বায়াস কখন হবে, when V2 is greater than V1, তখন রিভার্স বায়াস, তখন ডায়োড কেমন হবে, তখন ডায়োডটা হবে পাতি ওপেন সার্কিট। ওকে, সিমিলারলি আমার ফরওয়ার্ড বায়াস কন্ডিশন প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে কি হয়, V1 মাইনাস V2 ইজ গ্রেটার দেন 0.7। ওকে, যে কারণে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার তৈরি করার সময় দেখেছিলাম আউটপুটটা একটু নিচে ইনপুটের থেকে 0.7, আমি প্রথমে ক্লাসে বলেছিলাম সেটা, ঠিক আছে? তখন কি হবে, তখন এই ডায়োডটা কাজ করবে হচ্ছে অ্যাজ এ একটা ভোল্টেজ সোর্স 0.7 নিয়ে। ওকে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ইকুইভ্যালেন্ট সার্কিট। আর রিভার্স বায়াস কখন, রিভার্স বায়াস কন্ডিশনটা সেম, যদি আমার V2 গ্রেটার দেন V1 হয়, তাহলে হচ্ছে রিভার্স বায়াস। ওকে, এটা হচ্ছে আমার ডায়োড বেসিক। যদি কেউ এই কনসেপ্টটুকু জানে ডায়োডের, তাহলে ডায়োডের আমরা যে আজকে পড়লাম না, রেকটিফায়ার, ক্ল্যাম্পার, ক্লিপার, ফিল্টার, তারা সব কিছু ইজিলি বুঝতে পারবে। তাকে ডায়োডের পিএন জাংশনের কারেন্ট ফ্লো, ইলেকট্রন হোল পেয়ার, এইসব ফ্লো দেখতে হবে না, এইটুকু জাস্ট বুঝতে হবে। ওকে, যদি কেউ এটা বুঝতে না পারিস, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারিস, তারা আমি আমি তোদেরকে বলে দেবো। ওকে, নাও আমি এবার বলছি কি, মেইন টপিকে আসছি, পজিটিভে আছে, ঠিক আছে? পজিটিভ ওয়েভফর্মে আছে, পজিটিভ হাফ সাইকেলে। পজিটিভ হাফ সাইকেলে দেখ, আমার কি হবে, এটা হবে +B, এটা হবে -B, তাই তো? তাহলে দিস ইজ দ্য ডায়োড V1, এটা V2, এটা V1, এটা V2। তাহলে দেখ, এই যে পার্টিকুলার ডায়োডটা আছে, এই পার্টিকুলার ডায়োডে V2টা কানেক্টেড আছে কার সাথে, V2টা কানেক্টেড আছে আমার এই এই ডায়োডের পরে, তার মানে নেগেটিভের সাথে কানেক্টেড আছে বলতে পারি, ঠিক আছে? আর V1টা কানেক্টেড কার সাথে আছে, V1টা কানেক্টেড আছে পজিটিভের সাথে, তাই তো? তাহলে আমি কি বলতে পারি, এই যে ডায়োডটা আছে, এই ডায়োডটা আছে আমার ফরওয়ার্ড বায়াসে, ঠিক? যখনই আমি দেখবো যে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে, আমি আইডিয়ালি চেক করছি, তখন কি করব, তখন আমি এই ডায়োডটাকে মুছে দেবো। এই ডায়োডটাকে মুছে দিয়ে কি করব, আমি এখানে একটা শর্ট পাথ তৈরি করলাম। কেন, ডায়োডটা, ডায়োড D1 ফরওয়ার্ড বায়াসে আছে, এগুলো নামটা দিয়ে দিই D1, এটা D2, বোঝা গেল? ঠিক আছে, এবার আমি নিচের ডায়োডটা দেখছি। নিচের ডায়োডটার ক্ষেত্রে দেখ, এই যে ডায়োডটা আছে, এই ডায়োডের V1 মানে পজিটিভ টার্মিনালে ভোল্টেজ কত আছে, -V আছে, তাই তো? ভোল্টেজ যখন -V আছে, তার মানে এই এই পার্টটা আমার দেখার দরকারই নেই, যে জিরো আছে যা থাক, ঠিক আছে? আমার নেগেটিভে কত, -V আছে, তাই তো? এই পার্টটাতে কখনোই -V থেকে নিচে যেতে পারে না, তাই না? তাহলে আমি কি বলবো, আমার ডায়োডের V1টা V2 থেকে ছোট, দ্যাট মিন V2 ইজ গ্রেটার দেন V1। V2 ইজ গ্রেটার দেন V1 মানে কি, V1 গ্রেটার দেন V1 মানে দেখ এই যে কন্ডিশনটা, তাই তো? তার মানে আমার এই ডায়োডটা আছে রিভার্স বায়াসে। ওকে, তো আমি কি বলবো, রিভার্স বায়াস মানে কি, রিভার্স বায়াস মানে হচ্ছে ওপেন সার্কিট। তো আমি কি করবো, আমি এটাকে ওপেন সার্কিট করবো। ওকে, বোঝা গেল এইটুকু? ঠিক আছে, তাহলে যখন ওপেন সার্কিট হয়ে গেছে, তাহলে দেখ এফেক্টিভলি আমার জন্য এই পার্টটা নাই।
এ পার্টটা নাই। বোঝা গেল কি করলাম? যেহেতু আমার ডায়োডটা ওপেন সার্কিট আছে, তাহলে পার্টটা নাই। তাহলে দেখ, এবার যদি আমি কারেন্টের ফ্লোটা দেখি, তাহলে কি হবে? এই যে প্লাস ভিটা আছে, এ কি করবে? সুন্দর করে এদিক দিয়ে ফ্লো করবে, ঠিক আছে? দিয়ে লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে, দিয়ে এদিক দিয়ে এসে গ্রাউন্ডে জিরোতে চলে যাবে। ওকে, দ্যাট মিন দ্য ফ্লো অফ কারেন্ট উইল বি ইন দিস ডিরেকশন। আমি যেরকম করে বোঝাচ্ছি স্টেপ বাই স্টেপ, এরকম করে যেন তোদের ফেস নোটে থাকে, স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা ডায়াগ্রাম ড্র করে, কেন? তাহলে তোরা আর ভুলবি না। আর এক্সামে লিখলে এক্সামিনার তোকে এমনি নাম্বার দিয়ে দেবে। ওকে, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? আমরা রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্টের ডিরেকশনটা হচ্ছে উপর দিক থেকে নিচের দিকে, তাই তো? তাহলে কারেন্ট ডিরেকশন হচ্ছে এইদিকে, তাই তো? তাহলে দেখ, অলরেডি আমরা ওহমস লতে কি পড়েছিলাম ফার্স্ট ক্লাসে, যে এটা যদি এদিক থেকে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে কি হবে? আমার ভোল্টেজের ডিরেকশন হবে দিস ইজ প্লাস, দিস ইজ মাইনাস, তাই তো? তাহলে আমি কি লিখবো? ভোল্টেজ ডিরেকশনটা প্লাস, আর এটা মাইনাস। আউটপুট কি লিখবো আমি? ভিএল বা ভিও। বোঝা গেল, তাই তো? তাহলে দেখ, আমার আমার যে ভোল্টেজটা ছিল, এই যে প্লাস, ঠিক আছে, এই ভোল্টেজটা ছিল, সেই ভোল্টেজটা কোথায় পাচ্ছি আমি? লোড রেজিস্ট্যান্স অ্যাক্রসে পাচ্ছি, তাই তো? তাহলে আমি কি করব? তাহলে আমি ইনপুটে যা আছে, আউটপুটে আমি তাই পাবো। বাই দ্য ওয়ে, এখানে যে ইনপুটটা লিখেছি, এই ইনপুটটা কিন্তু এই পয়েন্টের ইনপুটটা, এটা নয়। কেন? এখানে তো ট্রান্সফর্মার আছে না, এখানে তো অনেক হাই ভোল্টেজ আছে, আমি এদিক নিয়ে কাজই করছি না, ঠিক আছে? এখানে যদি 240 থাকে, এখানে কত হবে? +12, যদি 10:1 হয়, ঠিক আছে? তার মানে ধরবি কি, এটা হচ্ছে 12 ভোল্ট। তার মানে কি হবে? এটা হবে 12 ভোল্ট, যদি আমার এটা আইডিয়াল ডায়োড হয়। প্র্যাকটিক্যাল ডায়োডে কি হবে? এটা হচ্ছে 11.3 ভোল্ট, 0.7 কমে যাবে। তখন কি বলেছিলাম? তখন আমি একবার বলে দেবো আমি ওটা কি হয় না হয়, ঠিক আছে? তো এটা হবে 11. যদি প্র্যাকটিক্যাল, তাহলে এটা 11.3 ভোল্ট। ওকে, তাহলে আমি কি পেলাম? তাহলে আমি পজিটিভের যা হচ্ছে, সেটাই আমার আলটিমেটলি আউটপুটে আমি পেয়ে গেলাম। বোঝা গেছে এইটুকু? কোনো প্রবলেম নেই। এবার আমরা যাবো হচ্ছে নেক্সট সার্কিটে। এবার দেখ, আবার আমরা নেগেটিভের জন্য আবার কি করব? নেগেটিভের জন্য আমরা সেম সার্কিটটাকে রিড্র করব। কেন? আমরা তো জানি না না যে আলটিমেটলি এখানে কোন ডায়োডটা কাজ করবে, কোন ডায়োডটা কাজ করবে না। ওকে, যখনই আমি নেগেটিভ হাফ সাইকেল নিয়ে কাজ করছি, তার মানে কি, এখন আমরা এটা নিয়ে কাজ করছি, ঠিক আছে? আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। কালার চেঞ্জ করে নিয়ে আমরা এবার আহ, এই কালারটা নিয়ে কাজ করছি। তাহলে এটা আমার হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে দেখ, যখনই নেগেটিভ হয়ে যাবে, তখন কি হবে? এই পয়েন্টের পোটেনশিয়ালটা হয়ে যাবে -V, আর এই পয়েন্টের পোটেনশিয়ালটা হয়ে যাবে +V। বোঝা গেল? যখনই আমার এটা -V হলো, তখন কি দেখতে পাচ্ছি আমরা? আমার দেখ, এই যে ডায়োডটা আছে, এই ডায়োডে এটা V1, এটা V2, তাই না? V1 আছে, নেগেটিভ V আছে। দ্যাট মিন দিস ইজ ভেরি মাচ ক্লিয়ার দ্যাট V2 ইজ গ্রেটার দেন V1, তাই না? V2 ইজ গ্রেটার দেন V1 হলে কি হয়? V2 ইজ গ্রেটার দেন V1 হলে আমার এই যে ডায়োডটা আছে D1, এই ডায়োডটা হয়ে যাবে রিভার্স বায়াস। ওকে, তাহলে D1 ডায়োড রিভার্স বায়াস। ওকে, তো আমি কি করব? আমি এই ডায়োডটাকে মুছে দেবো। কি হবে সেখানে? সেখানে রিভার্স বায়াসের জন্য আমি এখানে ওপেন সার্কিট হয়ে যাবে। ওকে, নাও গো টু দ্য নেক্সট ওয়ান। নেক্সটে দেখ, এই যে ডায়োডটা আছে, এই ডায়োডের জন্য কি, এটা +V, এদিকে আমার দেখার দরকার নেই। আলটিমেটলি এদিকে ধর কিছু একটা থাকবে, ঠিক আছে? পজিটিভ থাকবে, ওকে, বা জিরো থাকবে। তাহলে এটা হচ্ছে আমার +V। আর যাই হোক না কেন, এইদিকে আমার ভোল্টেজটা +V থেকে কম হবে। ওকে, তাহলে আমি কি লিখতে পারি? V1 ইজ গ্রেটার দেন V2, তাই তো? তাহলে V1 ইজ গ্রেটার দেন V2 হলে কি হচ্ছে? এই যে ডায়োডটা আছে, ডায়োডটা কোথায় থাকবে? ডায়োডটা হয়ে যাবে আমার ফরওয়ার্ড বায়াস। দ্যাট মিন নেগেটিভ হাফ সাইকেলে ডায়োড D2 হচ্ছে আমার ফরওয়ার্ড বায়াসে। ফরওয়ার্ড বায়াস হলে আমরা কি করতে হবে? ডায়োডকে ফরওয়ার্ড বায়াস হলে আমরা ডায়োডটাকে রিপ্লেস করে দেবো অ্যাজ উইথ এ শর্ট সার্কিট। কেন? আমার এখানে ডায়োডটা হচ্ছে প্র্যাকটিক্যাল আইডিয়াল ডায়োড, নট প্র্যাকটিক্যাল। ওকে, তাহলে দেখ, এবার আমি কি করবো? এবার এই সার্কিটকে সিম্পলিফাই করবো আগের বারের মতো। আমি জাস্ট মুছে দিচ্ছি সবগুলোকে। ওকে, তো সার্কিট এরকম দেখাচ্ছে। এবার আমি কি করবো? ফ্লো অফ কারেন্ট। ফ্লো অফ কারেন্ট কি হবে? দেখ, এখানে আমার হচ্ছে শর্ট সার্কিট, মানে এই দিক দিয়ে কারেন্টটা বেরোবে, এদিকে যাবে। ওকে, কারেন্টটা এইদিকে যাবে, এখানে কোনো কানেকশন নেই, তো এইদিকে যাবে, এখানে গেল, দেখ কারেন্টটা আমার এইদিকে আসলো, দেখ কারেন্ট এদিকে গেল, দেখ কারেন্টটা আমার জিরোর মধ্যে ঢুকে গেল, তাই তো? তাহলে দেখ, আলটিমেটলি আমার কারেন্টের ডিরেকশনটা কি হচ্ছে?
উপর থেকে নিচের দিকে আসছে, দ্যাট মিন আগের বারও কি দেখতে পেয়েছিলাম, আগের বারও তো উপর থেকে নিচে ছিল, তাই তো? তাহলে উপর থেকে নিচের দিকে যদি কারেন্টটা ফ্লো করে আরএল এর মধ্যে দিয়ে, তাহলে কি বলতে পারি, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, দ্যাট ইজ দিস ইকুয়াল টু ভি জিরো, তাই তো? তাহলে দেখ, আমার এখানে নেগেটিভ হাফ সাইকেল আছে, নেগেটিভ আছে, কিন্তু আউটপুটটা কি হচ্ছে, আউটপুটের ডিরেকশনটা দেখ সেম, সিমিলার, পজিটিভ হাফ সাইকেলের মতো, তাই তো? তাহলে কি লিখবো আমি, তাহলে আমি আউটপুটটা এখানে লিখবো হচ্ছে সেম দিকে। এটা ড্রয়িংটা মতো ভালো হয়নি, যখন তোকে সিমুলেশন দেখো তখন তো ভালো করে বুঝতে পারবি। ওকে, তার মানে দেখ, আমার এই যে সেন্টারটা রেক্টিফায়ারের যে সার্কিটটা আছে, এই সার্কিটটা পজিটিভ হাফ সাইকেল কি করলো, পজিটিভ রেক্টিফাই করলো, নেগেটিভ হাফ সাইকেলটাও কি করলো, পজিটিভে কনভার্ট করে দিল। ওকে, তাহলে আমি এতক্ষণ তো তোকে যা পড়ালাম তাতে কি হলো, এটা একটা এসি, বাট দিস ইজ এ ডিসি, বাট হোয়াট ডিসি, পালসেটিং ডিসি। কেন, পালসের মতো আছে তাই পালসেটিং ডিসি, ঠিক আছে? হোয়াট উইল বি দ্য ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি উইল বি ডাবল, 100 হার্জ, ইফ দিস ইজ এ 50 হার্জ। বোঝা গেল তো? তাহলে দেখ, আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে, এবার আমাকে বল, এই যে পজিটিভ হাফ ওয়েভটা আছে, এইটা পজিটিভটার জন্য, তাহলে কি এখানে কি হচ্ছে, D1 উইল বি অন, ওকে, অ্যান্ড D2, সরি, D2 উইল বি অফ, আর এখানে কি হবে, D2 অন অ্যান্ড D1 অফ। বোঝা গেল? সো দিস ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্য সেন্টার ওয়েভ রেক্টিফায়ার। ওকে, এবার দেখ, যদি এখানে আমি এটা প্র্যাকটিক্যাল ডায়োড ইউজ করি তাহলে কি হবে, তাহলে প্র্যাকটিক্যাল ডায়োড হলে কি হবে, আমার আলটিমেটলি এখানে কি হচ্ছে, এখানে জিরো থেকে স্টার্ট করে দিচ্ছিলাম, তাই তো? জিরো থেকে স্টার্ট করলে হবে না, কেন? দেখ, প্র্যাকটিক্যাল ডায়োডকে যদি অন করতে হয়, তাহলে V1 আর V2 যে ডিফারেন্সটা, এটা কত হতে হবে, 0.7 থেকে বেশি হতে হবে, তাই তো? তাহলে আমার আলটিমেটলি যদি এটা 0.7 হয়, তাহলে এই পয়েন্ট থেকে শুরু হবে হচ্ছে আমার আউটপুট ওয়েভ ফর্মটা, যেটা আমরা হাফ ওয়েভ রেক্টিফায়ারে পড়েছিলাম, ঠিক আছে? যদি ভুলে যাস তাহলে আমি একবার বলে দিচ্ছি হাফ ওয়েভ রেক্টিফায়ারে ওই পোর্শনটুকু। আলটিমেটলি সাপোজ আমার এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে আমার একটা ডায়োড আছে, এখানে রেজিস্ট্যান্স আছে, আলটিমেটলি সেম সার্কিটই হবে। এই যে সার্কিটটা আছে, দেখে, সরি, এই যে সার্কিটটা আছে, বা এই যে সার্কিটটা আছে, আলটিমেটলি একটা রেজিস্ট্যান্স আছে, একটা ডায়োড দিয়ে আমি সেটাই ড্র করলাম একটা হাফ সাইকেল নিয়ে, ঠিক আছে? তাহলে দেখ, এখানে আমি দিলাম ভি, তাহলে আমার এখানে ইনপুট ফর্মটা হচ্ছে পজিটিভ এটা, ওকে? আমি এখানে বলে দিলাম যে দিস ইজ 0.7 ভোল্ট, ওকে? তাহলে দেখ, এই যে টাইমটা আছে, এই টাইমটার আগের পোর্শনটুকুতে আমার ইনপুট ভোল্টেজ ভিআই যেটা আছে, সেটা কি, ভিআই ইজ লেস দেন 0.7, তাই তো? দ্যাট মিন এই যে এখানে ভিআইটা আছে, এই পয়েন্টের যে পোটেনশিয়ালটা, এই পোটেনশিয়ালটা কি 0.7-এর থেকে কম, তাই না? তাহলে 0.7 থেকে কম যদি হয়, তাহলে আমার এই ডায়োডটা কি, এই ডায়োডটা হচ্ছে আমার রিভার্স বায়াস, তাই তো? তাহলে আপ টু 0.7 আমার এই ডায়োডটা রিভার্স বায়াস যাবে, কেন, V1 মাইনাস V2 গ্রেটার দেন শুড বি 0.7, তাই তো? তাহলে আমি ওয়েভ ফর্মটা কোথা থেকে পাবো, ওয়েভ ফর্মটা পাবো আমি এরপর থেকে, এরপর যখন যাবে তখন কি হবে, ওয়েভ ফর্মটা স্টার্ট হবে হচ্ছে এখান থেকে। সিমিলারলি আমার এদিকেও থাকবে, তাহলে কি আমার এতটা থাকবে, ওকে, দিয়ে এইটুকু আবার গ্যাপ, তো নেগেটিভ, এটা তো হাফ ওয়েভ, তো নেগেটিভ পাবো না কিছু, বোঝা গেল? তো এটা ছিল আমার প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে, যেটা আমি আগের ক্লাসে ভালো করে তোদেরকে বুঝিয়েছিলাম, ঠিক আছে? এবার যদি সেন্টার টেপের জন্য সেম হয়, তাহলে কি হবে আউটপুটটা, যদি আমার এখানে এরকম দাগ থাকে, কেমন দেখতে পাবো, এরকম দেখতে পাবো। মানে ওই ফোনটা কেমন ছিল, ওই ফোনটা এরকম এরকম না হয়ে কেমন দেখা যাবে, এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে আমার কি হবে, ডায়োড গুলো হচ্ছে রিভার্স বায়াসে আছে, কেন, তার ইনপুট ভোল্টেজ 0.7 এর থেকে কম, ওকে? তো আমরা যখনই ক্লাস করব এখানে, তখন সবই কি করবো, আইডিয়াল ডায়োড নিয়ে কাজ করবো, ওকে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, বোঝা? সিমুলেশনে যা প্রতিবার আমরা করি, তো সিমুলেশনে যাওয়া যাক। দেখ, সেম সার্কিট, তাই তো? আশা করি কোনো অসুবিধা নেই সার্কিটটার মধ্যে, ঠিক আছে? এবার দেখ, আগে তোদেরকে বোঝানোর জন্য আমি কি করব, আগে আমি অন্যগুলোকে আমি ডিসকানেক্ট কেন করলাম, আগে আমি দেখবো হচ্ছে সেন্টারটা কাজ কি করে করছে। দেখ, এটা হচ্ছে আমার, দেখ, আলটিমেটলি ইনপুটের ভোল্টেজটা, তাই তো? আর আমি কি বলেছি, এই যে দুটো ভোল্ট মিটার আছে, এ কি করবে, এ আমাকে দেখাবে যে ভোল্টেজটা হাফ অফ হয়ে গেছে,
দেখ আমি কি করলাম, আমি ভোল্টেজ দুটোকে চেক করছি। দেখ আলটিমেটলি দেখতে পাবি তোরা ভোল্টেজটা কি হয়েছে, ভোল্টেজটা দেখ হাফ হাফ করে দিয়েছে, তাই না? আর দেখ এই যে অরেঞ্জটা আছে দেখ উল্টো, তাই না? এবার আমি যাব হচ্ছে ডায়োডের ক্ষেত্রে। তাই দেখ এটা আমার ইনপুট ওয়েভ ফর্ম, এই যে উপরে যেটা তুই দেখতে পাচ্ছিস যেটা ব্লু কালারে যাচ্ছে, কোনো প্রবলেম নেই এটুকুতে। এবার দেখ আমি কি দেখব, যখন আমার সার্কিটে পজিটিভ ওয়েভ ফর্ম আসবে তখন কি হচ্ছে, আমি আবার কি দেবো, আউটপুটে চেক করবো। ঠিক আছে, এখানে আউটপুটটা কি এর সাথে আছে, আমি আউটপুটে চেক করবো এর সাথে। দেখ তাহলে দেখ আমি যখন এই এই পয়েন্টে আউটপুট দেখছি, এই যখন ইয়েলো কালার যেটা আছে এই পয়েন্টে আউটপুট দেখছি, এটা তো ভি ছিল না, তাহলে দেখ এই পয়েন্ট আউটপুট দেখছি কি আছে, ব্লুটা আছে। তাহলে দেখ এ কি করেছে, শুধুমাত্র পজিটিভটাকে কি করেছে, পজিটিভটাকে রেকটিফাই করেছে। ঠিক আছে, কিন্তু এখানে দেখ এটা গ্রিন কালার আমার নেগেটিভেও আছে। কেন, আমি যদি এটাকে করে দিই, এবার তোরা দেখতে পাবি, দেখ এ কি করছে, এ শুধুমাত্র নেগেটিভটাকে কি করেছে, নেগেটিভ গুলোকে করে দিছে। ঠিক আছে, মানে আমি এটা তোকে বলতে চাইছি যে আমি যদি আলাদা আলাদা করে দিই তোদেরকে, তাহলে তোর এখানে বুঝতে পারবি। এখানে দেখ ব্লু কালার আর যে অরেঞ্জ কালার এই দুটো দেখ ফেজ শিফট আছে, মানে ব্লু কালারের যেটা পজিটিভ পিক, অরেঞ্জ কালারের সেটা নেগেটিভ পিক। ভালো করে যদি দেখিস, দেখ ব্লু কালারের পজিটিভ পিক, ব্লু কালারের পজিটিভ পিক, অরেঞ্জ কালারের কি নেগেটিভ পিক আছে, তাই তো? এবার আমার এই যে ডায়োডটা আছে, এই যে ডায়োডটা আছে, এই ডায়োডটা কি করছে, যখন আমার ব্লু কালারের পজিটিভ পিক আছে তখন এই ডায়োডের মধ্যে কারেন্টটা ফ্লো করছে, সেই কারেন্ট আমার রেজিস্ট্যান্সের মধ্যে গিয়ে ইয়েলোর মধ্যে পজিটিভটা দিচ্ছে। ঠিক আছে, আর এই যে অরেঞ্জটা আছে, এই অরেঞ্জ যখন পজিটিভ পিকে আছে তখন আমার এই ডায়োডটা অন হচ্ছে, ডায়োডটা অন ওখানে দিচ্ছে। বোঝা গেল তো? এইভাবে কাজ করে হচ্ছে সেন্টারটা রেক্টিফায়ার। ঠিক আছে, তোরা আশা করি ভালো করে বুঝতে পারবি যদি আমি এটাকে স্লো করি, স্লো ডাউন করি, আর এখানে পোটেনশিয়ালটাকে আমি একটু বাড়িয়ে দিই। আমরা কারেন্ট ফ্লো করবে, তাই তোরা বুঝতে পারবি যে কারেন্টের ফ্লোটা। এবার দেখ ওয়েভ ফর্ম বাদ দে, এবার দেখ তো কারেন্টের ফ্লোটা বুঝতে পারবি, খুব স্পষ্ট বুঝতে পারবি। দেখ আমি এবার সার্কিটের টাইমটাকে স্লো করে দিচ্ছি যাতে তোরা বুঝতে পারিস। দেখ এখন কি করছে, এটাকে আমি ডিলিট করে দিই, আমার দরকার নেই এগুলোকে এখন। ঠিক আছে সার্কিটে, এবার দেখ এই মোমেন্টে কি দেখতে পাচ্ছি আমি, এই মোমেন্টে আমি দেখতে পাচ্ছি আমার পজিটিভ হাফ সাইকেল আছে, তাই জন্য দেখ কারেন্টটা দেখ আমার শুধুমাত্র উপরের D1 ডায়োড দিয়ে যাচ্ছে, তাই না? এবার কি হবে, এবার এ সাইনটা চেঞ্জ করবে। আমি এখানে ইনপুটটাকে দেখে দিচ্ছি, দেখ তো আশা করি বুঝতে পারছিস তোরা। এবার দেখ যেই নেগেটিভে গেল, ঠিক আছে, এবার নেগেটিভে যাবে, এখন নেগেটিভে যায়নি। এবার দেখ যেই নেগেটিভে, তখন দেখ এই পজিটিভ এই চেঞ্জ হবে নেগেটিভে। একটু দেখ ভালো করে মন দিয়ে বুঝতে হবে। দেখ নেগেটিভ হাফ সাইকেল আছে, তাই না? আমার দেখ যে আমি যদি এখানে তাকাই, আমি যদি ওয়েভ ফর্মটার দিকে তাকাই, ওয়েভ ফর্ম দিকে দেখ, এই পয়েন্টে দেখ, এই পয়েন্টে দেখতে পাচ্ছি কি আমরা, যে এখন নেগেটিভ হাফ সাইকেল আছে। নেগেটিভ হাফ সাইকেল থাকার জন্য কি হচ্ছে, আমার এই ডায়োডের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করছে, ডায়োডটা আর দর্শনের মধ্যে দিয়ে, তাই তো? কিন্তু যখন এই পোলারিটি চেঞ্জ করে পজিটিভে যাবে তখন দেখ চেঞ্জ হয়ে গেল। বোঝা গেল? আমি তোদেরকে এটাই বুঝিয়েছি। ওকে, তাহলে সিমুলেশন দিয়ে কি হলো, আমি তোকে এটা প্রুফ করলাম যে আমি যা যা তোকে বুঝালাম একদম সিমিলারলি কাজ করে। ঠিক আছে, এবার তোকে আমি যেটা বোঝাচ্ছিলাম প্র্যাকটিক্যাল ডায়োড, এটা তো প্র্যাকটিক্যাল ডায়োড, প্র্যাকটিক্যাল ডায়োড দিয়ে ডিফারেন্সটা দেখে নে। তোদেরকে আমি যেটা বোঝাচ্ছিলাম তোরা এবার সেটা বুঝতে পারবি। দেখ এই পয়েন্টটা তোরা দেখ দেখ ভালো করে, দেখছি যে ডিফারেন্স আছে, গ্রিন কালার আর ব্লু কালারের মধ্যে একটা ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা তোকে আমি বলছিলাম 0.7, যেখানে আমার ডায়োডটা রিভার্স বায়াস আছে। বোঝা গেছে? তো আমি এটা তোকে বোঝানোর চেষ্টা করছিলাম। ওকে, নাও দেখা যাক ব্রিজ রেক্টিফায়ার। ওকে, তাহলে আশা করি সেন্টারটা রিভার করার কোনো প্রবলেম নেই।
ওকে, এবার আমরা যাব হচ্ছে ব্রিজ রেকটিফায়ারে। ওকে, আমি তোদেরকে ব্রিজ রেকটিফায়ারটা যেভাবে পড়াবো তোরা সেইভাবে কিন্তু পরীক্ষাতে লিখবি, ঠিক আছে? একবারে ডাইরেক্টলি ড্র করতে যাবি না। দেখ, ব্রিজ রেকটিফায়ার কি করে? ব্রিজ রেকটিফায়ার আলটিমেটলি একটা ডায়োডের ব্রিজ তৈরি করে। ডায়োডের ব্রিজ তৈরি করে, ঠিক আছে? এখানে থাকে হচ্ছে লোড। ওকে, এখানে থাকে হচ্ছে সোর্স। ঠিক আছে, এখানে ডায়োডের ব্রিজটা তৈরি করে ব্রিজ রেকটিফায়ার, ঠিক আছে? এখানে দেখ, যখনই আমি একটা সার্কিটের মধ্যে চারটে ডায়োডকে লাগাবো, ঠিক আছে, তখন প্রবলেম কি হবে? তখন আমার বুঝতে অসুবিধা হবে ফরওয়ার্ড ব্যাস রিভার্স ব্যাস নিয়ে, হেভি ঝামেলা হয়, ঠিক আছে? তাই জন্য তোদের বোঝার সুবিধার্থে আমি কি করব, আমি তোদেরকে হাফ হাফ করে পড়াবো। দেখ, আলটিমেটলি দেখ, আমার কি করতে হবে, আমার এখানে আছে যে ওয়েব ফর্মটা আছে সেটা হচ্ছে এরকম, ঠিক আছে? আউটপুট ফর্মটা কেমন হবে? আমার আউটপুট ফর্মটা আমাকে দেখতে হবে, তাই তো? এরকম তো, তাই না? তাহলে দেখ, আমার এখানে একটা সার্কিট থাকবে যে সার্কিটটা পজিটিভ ভাবকে রেকটিফাই করবে, আর একটা সার্কিট থাকবে যে আমার নেগেটিভকে রেকটিফাই করবে, যেটা জাস্ট লাইক সেন্টার ট্যাপে আমরা দেখেছি। ওকে, তাহলে এবার কি করবে এখানে? এবার এখানে হবে, আমি এখানে দুটো সার্কিট ইউজ করবো। ফার্স্ট হলো সার্কিট ওয়ান, ঠিক আছে? সার্কিট ওয়ানটা ড্র করা যাক। আমি তোকে আগেই বলেছি যে ব্রিজ রেকটিফায়ার কি হয়, নর্মাল ট্রান্সফর্মারকে নেয়, ঠিক আছে? এখানে হচ্ছে আমার ভি ইনপুট, এখানে আমার হচ্ছে স্টেপ ডাউন আউটপুট, ঠিক আছে? এবার আমি কি করব, আমি এখানে এরকম করে রাখলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমার সার্কিট ওয়ান। ওকে, আমরা এবার এই সার্কিট ওয়ানকে অ্যানালাইসিস করব। দেখ, এই যে সার্কিট ওয়ানটা আছে, এই সার্কিট ওয়ানটার জন্য আমি ফার্স্টে কি দেখবো? ফার্স্টে আমি দেখবো পজিটিভ হাফ সাইকেলের জন্য, ঠিক আছে? পজিটিভ হাফ সাইকেলের জন্য কি হবে? পজিটিভ হাফ সাইকেলের জন্য হবে এই পয়েন্টটা হচ্ছে আমার প্লাস ভি, ঠিক আছে? আর এই পয়েন্টটা আমি ধরছি হচ্ছে জিরো, তাই তো? একটু আমি তাই বুঝেছি, ঠিক আছে? তাহলে এটা প্লাস ভি, এটা হচ্ছে আমার জিরো। ওকে, তাহলে দেখ, যখনই আমার এখানে প্লাস ভি আসছে, এবার আমি কি দেখবো? আমার কি দুটো ডায়োড আছে, ঠিক আছে? এই দুটো ডায়োডে কি হবে? দেখ, এই দুটো ডায়োডেরই এটা ভি ওয়ান, এটা ভি টু, তো তাহলে এটা কি হবে? এই ভি ওয়ানটা দেখ আমার কি ভি টুর থেকে বড়, কেন? ভি ওয়ানে আমার প্লাস ভি আছে, তাই তো? আর ভি টুর যে পোর্শনটা জিরোর সাথে কানেক্টেড আছে, তাহলে আমি বলতেই পারি যে এই যে ডি ওয়ান ডায়োডটা আছে এখানে, এই ডি ওয়ান ডায়োড উইল বি ইন দ্য ফরওয়ার্ড বায়াস, তাই তো? আর ডি ওয়ান ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে হয়, তাহলে সেটা কি হবে? আমার এখানে ওটা শর্ট হবে। ওকে, বোঝা গেল এইটুকু? এবার দেখ, ডি ওয়ান ডায়োড ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে। এবার কি হবে? এবার কারেন্টটা সুন্দর করে দিক দিয়ে ফ্লো করবে, এদিক দিয়ে গেল রেজিস্ট্যান্সের মধ্যে ফ্লো করলো, দিয়ে দিক দিয়ে গেল এখানে গেল। এবার যখন কারেন্টটা এখানে এসে দাঁড়ালো, এই মোমেন্টে কি দেখছে? আমার এখানে ভি ওয়ান, এখানে ভি টু, তাই তো? ভি টুতে কত আছে? জিরো আছে। আর ভি ওয়ানে কি আছে? ভি ওয়ানের ভোল্টেজটা হচ্ছে ভি এর থেকে একটু কম, কেন? এই রেজিস্ট্যান্সের মধ্যে যখনই ফ্লো করবে তখন কি হবে? একটা রেজিস্ট্যান্স একটা ড্রপ নিবে, তাই তো? তাহলে আলটিমেটলি যাই হোক না কেন, যদি এই পয়েন্টটা যদি জিরো ভোল্ট হয়, তাহলে বলতেই পারি যে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের পোটেনশিয়ালটা কি হবে? গ্রেটার দেন জিরো ভোল্ট, তাই তো? দ্যাট মিন যে এই যে ডায়োডটা আছে ডি টু, এটাও হবে আমার ফরওয়ার্ড বায়াস, তাই না? তাহলে এই ডায়োডটা যদি ফরওয়ার্ড বায়াস হয়, তাহলে কি হবে? এটাকেও আমরা করতে পারি হচ্ছে শর্ট। ওকে, কোনো প্রবলেম নেই এটুকুতে, ঠিক আছে? তাহলে এবার যখন শর্ট করে দিলাম, তাহলে কারেন্টের ফ্লোটা কেমন হবে? কারেন্টের ফ্লোটা হবে এখানে আমার এদিক দিয়ে বেরোবে কারেন্টটা, এখান থেকে কারেন্ট এদিকে গেল, এখান থেকে এদিকে গেল, এখান থেকে এখানে আসলো, দিয়ে গ্রাউন্ড চলে গেল। বোঝা গেল? তাহলে আমি যদি এই পয়েন্টটাকে ভি নিই, এটাকে যদি আমি ভি নিই, তাহলে কি হবে? আমার ভি পর্যন্ত একটা আমি আউটপুট পাবো।
এটাও ভি। বোঝা গেল? দ্যাট ইজ আউটপুট ভোল্টেজের মধ্যে V0, এটা হচ্ছে ভি। ওকে, তাহলে দেখ পজিটিভ হাফ সাইকেলের জন্য কি লিখলাম, তাহলে কারেন্ট যখন রেজিস্ট্যান্সের উপর থেকে নিচের দিকে আসছে তাহলে আমি লিখতে পারি V0 প্লাস মাইনাস। ওকে, এটুকু তো কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এবার আমি আবার সার্কিট ওয়ানটাকে আমি দেখবো, আমার কি দিয়ে দেখবো, নেগেটিভ হাফে। কেন? পজিটিভ হাফে অলরেডি আমার সার্কিট ওয়ান এখানে আমাকে পজিটিভ ভোল্টেজ দিয়ে দিচ্ছে, যেটা আমি আগের স্লাইডে দেখলাম, তাই তো। এবার আমার এই যে সার্কিটটা আছে, এবার আমাকে দেখবো যে নেগেটিভে কি করে। নেগেটিভ যখন বলবো তার মানে কি, আমার এই মোমেন্টে দিস ইজ প্লাস বি অ্যান্ড দিস ইজ 0 ভোল্ট, তাই তো। আমি অলরেডি দেখলাম, লিখলাম কি, এটা প্লাস বি, এখানে আমার 0 ভোল্ট আছে, তাই তো। তাহলে এই পয়েন্টে যদি প্লাস বি থাকে তাহলে দেখ এই যে ডায়োডটা আছে D2, এই ডায়োডের এই পয়েন্টে প্লাস বি, দ্যাট মিন V2 ইজ ইকুয়াল টু ভি। ওকে, তাহলে V1টা এই যে পয়েন্ট আছে এটা অফকোর্স V2 থেকে কম হবে, তাই না? কেন? এই থেকে কোনো দেখ সোর্স লাগানো নেই আর সার্কিটে, তাই তো। তাহলে V2 is greater than V1, that means this diode will be in the reverse bias, তাই না? এতক্ষণ ধরে এটাই পড়লাম তো। তাহলে কি করতে পারি আমরা, রিভার্স বায়াস মানে এই ডায়োডটা কি হয়ে যাবে, ওপেন সার্কিট হয়ে যাবে। ওকে, যখনই এটা ওপেন সার্কিট হয়ে যাবে তাহলে এইখান থেকে আর কোনো কারেন্ট কি ফ্লো করবে, কারেন্ট আর ফ্লো করবে না। যেহেতু কোনো কারেন্ট ফ্লো করবে না তাহলে এই ডায়োডটা কি আর ফরওয়ার্ড বায়াস হবে, হবে না। কেন? ফরওয়ার্ড বায়াস হওয়ার জন্য এই পয়েন্টের পোটেনশিয়াল এর থেকে বেশি হওয়া দরকার, আর কি কারেন্ট ডিরেকশন এদিক দিয়ে যাওয়া উচিত, বাট এখান থেকে তো কারেন্টই ফ্লো করছে না, কেন এই ডায়োডটা তো অলরেডি অফ, তাই না? তাহলে আমি কি করব, তাহলে এই ডায়োডটা হবে আমার রিভার্স বায়াস। বোঝা গেল? তাহলে যখনই আমার এই ডায়োড দুটো রিভার্স বায়াস হলো D1 আর D2, দিস ইজ D1, দিস ইজ D2, এটাও রিভার্স বায়াস, এটাও রিভার্স বায়াস যখন হলো, তখন কি বলতে পারি আমি, এইখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না। কারেন্ট ফ্লো যদি না করে তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না, তাহলে রেজিস্ট্যান্সে যদি কারেন্ট ফ্লো না করে তাহলে কি বলতে পারি, V0 ইকুয়াল টু I ইন্টু আর। আই কত, 0, তাহলে কত পাবো এখানে আমি, 0 ভোল্ট। বোঝা গেছে এটুকু? তাহলে আউটপুট কেমন দেখতে হবে, আউটপুটটা হবে আমার 0। ওকে, তাহলে আমি বলতে পারি দ্য সার্কিট ওয়ান উইল বি দ্য পজিটিভ হাফ ওয়েভ রেক্টিফায়ার। মানে এ কি করছে, শুধু পজিটিভ হাফ ওয়েভ, পজিটিভ ওয়েভটাকে রেক্টিফাই করছে। ওকে, এবার আমরা যাবো হচ্ছে সার্কিট টুতে। তাহলে আমি সেম হেডিং দিচ্ছি, নাও সার্কিট টু। ঠিক আছে, সার্কিট টুটা ড্র করার জন্য কেমন করবো আমি, সার্কিট টুটাকে সেম। ওকে, এটা ওকে। এখানে এই ডায়োডটার নাম দেবো হচ্ছে আমি D3, এই ডায়োডটার নাম দেবো হচ্ছে D4। ওকে, দেখ আবার আমি এখানে ডায়াগ্রামটা ড্র করি, পজিটিভ নেগেটিভ। ফার্স্টে আমরা কি দেখবো, ফার্স্টে আমরা দেখবো হচ্ছে পজিটিভটার জন্য। ঠিক আছে, পজিটিভের জন্য কি হচ্ছে, পজিটিভের জন্য দিস ইজ প্লাস বি অ্যান্ড দিস ইজ প্লাস 0, ওকে, বা 0, তাই তো। তাহলে এটা হচ্ছে আমার ইনপুট ভি। ওকে, তাহলে এই যে ভোল্টেজটা আছে প্লাস ভি, এই প্লাস ভিটা দেখ D4 ডায়োডের নেগেটিভের সাথে কানেক্টেড আছে, তাই তো। তার মানে এই যে ডায়োডটা আছে এই ডায়োডের V2 ইজ গ্রেটার দ্যান V1। কেন? V2 এর সাথে ডাইরেক্টলি সোর্স কানেক্টেড আছে, তাই তো। আর V1 এর সাথে দেখ কোনো সোর্স আর কানেক্টেড নেই, 0 কানেক্টেড আছে, তাই তো। তার মানে বলতেই পারি এই D4 ডায়োডটা কি হয়ে গেল, রিভার্স বায়াস। ওকে, তাহলে কি লিখবো এখানে আমি, D4 উইল বি রিভার্স বায়াস। রিভার্স বায়াস মানে কি হবে, রিভার্স বায়াস মানে এই পয়েন্ট হয়ে গেল আমার ওপেন। ঠিক আছে, আর যখনই এই পয়েন্ট ওপেন হয়ে গেল সার্কিটের মধ্যে কি কোনো কারেন্ট ফ্লো করবে কি, কারেন্ট ফ্লো করবে না। আর সার্কিটের মধ্যে কোনো কারেন্ট ফ্লো না করলে D3 উইল বি অটোমেটিক উইল বি ইন দ্য রিভার্স বায়াস।
ঠিক আছে, তাহলে ডি থ্রিও চলে গেল আমার রিভার্স বায়াসে। তাহলে যখন ডি ফোর আর ডি থ্রি দুটো ডায়োডই রিভার্স বায়াসে আছে, তখন এখান থেকে কোনো কারেন্ট আর ফ্লো করবে? কোনো কারেন্ট কি ফ্লো করবে? করবে না। কেন? সার্কিট ইজ ইনকমপ্লিট, তাই তো, ওপেন সার্কিট। তাহলে সার্কিটে কোনো কারেন্ট ফ্লো করবে না। ওকে, আর সার্কিটে যদি কোনো কোনো কারেন্ট ফ্লো না করে, তাহলে আর এল এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে? করবে না। তাহলে আর এল এর মধ্যে কারেন্ট কত? আই ইকুয়াল টু জিরো। তাহলে ভি এল ইকুয়াল টু কত হবে? জিরো ইন্টু আর এল, দ্যাট মিন 0 ভোল্ট, তাই তো। তাহলে আউটপুট আমি কি পাবো পজিটিভের জন্য? পজিটিভের জন্য পাবো এখানে 0 ভোল্ট। ওকে, বোঝা গেছে এটুকু? এবার আমি যাচ্ছি নেগেটিভটার জন্য। সেম। যারা যারা টুকতে পারছিস না এখন, যার বোঝ, ঠিক আছে, কনসেপ্টটা বুঝে নে। তারপরে ভিডিওটা তো থাকবেই, ইউটিউবে থাকবে ভিডিওটা, ওইখান থেকে তোরা আবার নোটস তৈরি করি ফ্রেশ করে, কোনো প্রবলেম নেই। এখন সে কনসেপ্টটা বোঝ, এখন নোটস তৈরি করতে হবে না। সেম সেকেন্ড আমি ড্র করছি আবার। আর তোদেরকে একটা রিকোয়েস্ট, যদি তোদের এই ভিডিও ভালো লাগে আমার, ঠিক আছে, তাহলে ভিডিওটাকে একটু লাইক করিস। আর চ্যানেলে যারা সাবস্ক্রাইব করিস না এখনো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করিস, যেহেতু আমি কিন্তু পড়ানোর সময় এখানেই ভিডিও আপলোড করবো। ওকে, তাই দেখ, এটা হচ্ছে ভি, ঠিক আছে। তাহলে আমার এখানে আমি কি করব, আমি সেম সার্কিটটাকে আমি ডায়াগ্রামটাকে ড্র, কপি পেস্ট করি এটাকে, বেটার ড্র করার থেকে। দেখ, তাহলে আমার অলরেডি আমি দেখলাম যে নেগেটিভের জন্য সার্কিট কাজ করছে না। এবার আমি কি, সরি, পজিটিভের জন্য, এবার আমি কি নেগেটিভ হাফ সাইকেলটা দেখবো। আমি যখনই নেগেটিভ হাফ সাইকেলে যাব, তখন কি হবে আমার? দিস ইজ পজিটিভ, দিস ইজ নেগেটিভ, তার মানে কি, দিস উইল বি প্লাস বি, অন্য কালার দিয়ে করি, দিস উইল বি প্লাস বি অ্যান্ড দিস উইল বি জিরো, তাই তো। এবার দেখ, এখানে যে ডায়োড ডি থ্রি আছে আর ডি ফোর আছে, ডি থ্রির জন্য কি হচ্ছে, আমার ভি ওয়ান আর ভি টু যদি বলি, ভি ওয়ানে কত? ভি ওয়ানে ভি আছে, তাই তো। তাহলে ভি ওয়ান ইজ গ্রেটার দেন ভি টু ফর ডি থ্রি, দ্যাট মিন দিস উইল বি ইন দ্য ফরওয়ার্ড বায়াস। আর ফরওয়ার্ড বায়াস মানে ডায়োডে কি হয়, আমরা ডায়োডটা কি করতে পারি, শর্ট করে দিতে পারি। ওকে, এটা হচ্ছে আর। সিমিলারলি কি হবে, এখান থেকে কারেন্টটা ফ্লো করলো, এদিক দিয়ে কারেন্টটা ফ্লো করলো, এখানে কারেন্টটা ফ্লো করলো, দিয়ে আমার ডি ফোর ডায়োডে গেল। এবার দেখ, ডি ফোর ডায়োডের ভি টু পয়েন্টটাতে কত কানেক্টেড? জিরো কানেক্টেড আছে। এখানে দেখ, কোনো আমার নেগেটিভ ভোল্টেজ কানেক্টেড নেই, তাই তো। বা এখানে আমার দেখ, আমার এখানে পজিটিভ ভোল্টেজ আছে, নেগেটিভ ভোল্টেজ তো নেই, শুধু পজিটিভ ভোল্টেজ আছে। কেন? আমার দেখ, এই ভিটা দেখ এখান দিয়ে এখানে গেছে, তাই তো, আর এখানে কি জিরো আছে, তাই তো। তাহলে আমি বলতেই পারি যে এই পয়েন্টের পোটেনশিয়াল 0 ভোল্ট, এই পয়েন্টের পোটেনশিয়াল কি জিরোর থেকে বেশি বা গ্রেটার দেন 0 ভোল্ট। দ্যাট মিন আমি বলতে পারি ফর ডি ফোর অলসো ভি ওয়ান ইজ গ্রেটার দেন ভি টু, দ্যাট মিন ফরওয়ার্ড বায়াস। তা ফরওয়ার্ড বায়াস মানে কি হবে, এই পয়েন্টটা আমার বোঝা গেল, ফরওয়ার্ড বায়াস। ওকে, তাহলে দেখ আমার সার্কিটটা কমপ্লিট হলো। এবার আমি কি করবো, এবার আমি কারেন্টের ফ্লোটা ডিরেকশনটা দেখি। কারেন্ট ফ্লো কোন দিক দিয়ে করবে? প্লাস বি যেহেতু আছে, এদিক দিয়ে কারেন্টটা ফ্লো করবে, দিয়ে এদিক দিয়ে এখানে যাবে, এখানে যাবে, তো এইদিকে আসবে, ব্যাক করবে, এদিকে যাবে, এখানে ব্যাক করবে, তাই তো। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার কারেন্টের ডিরেকশনের জন্য, তাই তো, উপর থেকে নিচে আসে, তাহলে কি উপরটা হচ্ছে প্লাস, নিচটা হচ্ছে মাইনাস, তাই না? তাহলে দেখ, আগের যে সার্কিট ওয়ান ছিল, সার্কিট ওয়ানের মধ্যেও দেখ কারেন্টের ডিরেকশন কি ছিল, উপর থেকে নিচের দিকে ছিল, তাই তো, প্লাস মাইনাস ছিল। এখানেও দেখ সার্কিট টু তো কি উপর থেকে নিচের দিকে প্লাস মাইনাস, তাহলে কি কারেন্ট ডিরেকশনটা কি সিমিলার, কি হবে, এদিকে পেলাম। তো সার্কিট টু কি করছে, সার্কিট টু নেগেটিভ যে হাফ সাইকেলটা আছে, সেই সাইকেলটাকে রেকটিফাই করে পজিটিভ এনে দিচ্ছে। ওকে, তাহলে দেখ, আমাকে তৈরি করতে হবে আলটিমেটলি, আমাকে আলটিমেটলি তৈরি করতে হবে হচ্ছে এইটা আর এইটা, দুটোই, তাই তো। সেখানে আমার সার্কিট ওয়ান কি করলো, সার্কিট ওয়ান আমার পজিটিভটা রেকটিফাই করলো, নেগেটিভ করছে না। আর সার্কিট টু কি করছে, সার্কিট টু নেগেটিভকে, সরি, পজিটিভকে করতে পারছে না কিছু, বাট ও দেখ নেগেটিভকে করছে, তাই তো। এবার আমরা যদি সার্কিট ওয়ানকে
আর সার্কিট টুকে যোগ করে দিই, তাহলে কি হবে? ও সার্কিট ওয়ান কি করবে? পজিটিভটা দিবে। সার্কিট টু কি করবে? নেগেটিভটা দিবে। তাহলে কি ফুল পেয়ে যাবো না, ফুল ওয়েভটা? তাই তো। তাহলে দেখ আমি কি করবো এবার, আমরা এবার কি করবো, দুটো সার্কিট ওয়ান সার্কিট টু ড্র করছি। তো সার্কিট ওয়ান কেমন ছিল? সার্কিট ওয়ান ছিল হচ্ছে আমার এখানে এরকম ছিল সার্কিট ওয়ান দেখতে। এটা আমার সার্কিট ওয়ান ছিল তো। এটা আমার সার্কিট ওয়ান ছিল, তাই তো। আর সার্কিট টু কেমন? সার্কিট টু তো আমরা দেখতে পাচ্ছি যে আমার কি হবে, এই যে সোর্সটা আছে এখান থেকে বেরিয়ে এইদিকে ডায়োডের ফ্লোটা হবে, তাই তো। তাহলে আমি যদি এই সেম সার্কিটে সার্কিট টু কে ড্র করি, তো সার্কিট টু দেখতে কেমন হবে? আমি একবার করে বোলাচ্ছি কালারটাকে, তার কারণ কি, যা বুঝতে পারি যে কোনটা সার্কিট ওয়ান আর কোনটা সার্কিট টু। দেখ, তাহলে দেখ আমি রেড কালার দিয়ে করলাম হচ্ছে সার্কিট টু, আর ইয়েলো কালার দিয়ে করলাম হচ্ছে সার্কিট ওয়ান, তাই তো। তাহলে আমি কি করলাম, সার্কিট ওয়ান আর সার্কিট দুটোকে আমি যোগ করে দিলাম, তাই তো। তাহলে যখনই আমি সার্কিট ওয়ান আর সার্কিট টুকে যোগ করব, তাহলে কি করবে, তাহলে তার আউটপুটটাও কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে কি হবে, সার্কিট ওয়ান দিবে আমার পজিটিভ হাফটাকে, মানে এটাকে নামাবে, আর সার্কিট টু কি করবে, এটাকে নামাবে। তাই সার্কিট টু কি ছিল, সার্কিট টু কালার ছিল রেড, তো সার্কিট টুকে আমি রেড কালার দিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, এই হাফ আর এই হাফ কিন্তু সিমেট্রিক হবে, ঠিক আছে, কোনো আলাদা হবে না। আমার লিখতে বা ড্র করতে অসুবিধা হচ্ছে, আলাদা হচ্ছে তাই। ঠিক আছে, তাহলে আমি কি করবো, দিস উইল বি দ্য লোড রেজিস্ট্যান্স আর এল। ওকে, তাহলে দেখ এই যে আমার সার্কিটটা আছে, এই সার্কিটটা আলটিমেটলি একটা কি তৈরি করছে, একটা ব্রিজ তৈরি করছে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড এ ব্রিজ রেক্টিফায়ার। বোঝা গেল কেন ব্রিজ রেক্টিফায়ার বলছি আমরা? এই কারণে আমরা এটাকে বলি ব্রিজ রেক্টিফায়ার। ওকে, তাহলে এবার আমার কি করতে হবে, আমাকে ব্রিজ রেক্টিফায়ার আমার কনসেপ্ট আবার বুঝতে হবে, মানে একবারে। এতক্ষণ তো তুমি সার্কিট দুটোকে আলাদা আলাদা করলাম, এটা তো হতেই পারে যে সার্কিট দুটোকে যেই এক করলাম তখন সেটা কোনো সমস্যা হতে পারে, ঠিক আছে। তাহলে আমি দেখ আমি ইয়েলো কালার দিয়ে করবো সার্কিট ওয়ান, আর ওটা করছি দেখ, যখন আমার পজিটিভ হাফ আছে, সরি কালার দিন না, যখন পজিটিভ হাফ আছে তখন কি হবে, তখন দেখ আমার কি হবে, এই পয়েন্টে আসছে প্লাস বি, এই পয়েন্টে আসছে জিরো। ওকে, এবার দেখ এই যে ভোল্টেজটা আছে কি করলো, সুন্দর করে আমার এখান থেকে বেরিয়ে এই পয়েন্টে এসে দাঁড়ানো। এবার ডায়োডে যখন এই পয়েন্টে এসে দাঁড়াচ্ছে, এই পয়েন্টে দাঁড়িয়ে ওখানে নামটা লিখে দিই, D1, D2, D3, D4। এই পয়েন্টে এসে যখন দাঁড়ালো কারেন্টটা, এখানে কি দেখতে পাচ্ছে, আমার কাছে দুটো পাথ আছে, একটা পাথ এইদিকে যাওয়ার, একটা পাথ এইদিকে যাওয়ার, তাই তো। কিন্তু দেখ এই যে ডায়োডটা আছে, এই ডায়োডটা উল্টো রিভার্স ডিরেকশনে আছে, কিন্তু এই ডায়োডটা দেখ এই দিকে ডাইরেকশনে আছে, তাই তো। আমার দেখ আমার ডায়োডের মধ্যে কোনো দিকে এদিক দিয়ে কারেন্ট ফ্লো করতে পারে, পারে না। কেন? আমরা অলওয়েজ জানি যে ডায়োড ফরওয়ার্ড বায়াস কখন হবে, যখন ডায়োডের কারেন্টের ফ্লোটা এই দিক থেকে এদিকে হবে। এদিক থেকে এদিকে ডায়োডের কারেন্ট ফ্লো করতে পারে না। আমি তোদের ক্লাসের মধ্যে কি পড়েছিলাম, ইউনিল্যাটারাল বাইল্যাটারাল পড়েছিলাম তো। তো ডায়োড ইজ এ ইউনিল্যাটারাল সার্কিট, তাই না। ডায়োড শুধুমাত্র V1 থেকে V2 তে কারেন্ট যেতে দেয়, V2 তে V1 আসতে দেয় না। তার মানে আমি এটা বলতেই পারি যে এদিক থেকে এদিকে কোনো কারেন্ট ফ্লো করবে না, এটা একটা কনসেপ্ট। অথবা বলতে পারি দেখ আমার এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে V2 তে কত আছে, প্লাস ভি আছে, তাই তো। আর V1 যে সাইডটা আছে এটা অফকোর্স প্লাস ভি থেকে কম হবে। কেন? এই যে আলাদা এখানে কোনো আমার আলাদা করে কোনো ভোল্টেজ সোর্স নেই যেটা ভি এর থেকে বড়, তাই না। তাহলে বলতেই পারি যে ডায়োড D4 এর জন্য কি হচ্ছে, আমার V2টা হচ্ছে V1 এর থেকে বড়। দ্যাট মিন দিস D4 উইল বি ইন দ্য রিভার্স বায়াস। তাহলে কি করতে পারি, এটাকে আমি D4 রিভার্স বায়াস মানে এটাকে আমি মুছে দিলাম। বোঝা গেল? এবার দেখ D1 এর জন্য কি হচ্ছে, এই পয়েন্টে এসছে আমার, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট হচ্ছে V1 এ কত আছে, ভি আছে, তাই না। তাহলে এখানে দেখ এটা কত, আমার কানেক্টেড কার সাথে আছে, আলটিমেটলি জিরোর সাথে আছে। তো এই পয়েন্টটা আমি অ্যাপ্রক্সিমেটলি জিরো ধরতে পারি এই মোমেন্টে, ঠিক আছে। তাহলে আমি বলতেই পারি যে এটা হলো আমার ফরওয়ার্ড বায়াস, তাই না। যদি এটা ফরওয়ার্ড বায়াস হয় তাহলে কি করতে পারি, এটাকে আমরা রিমুভ করবো, রিমুভ করে দিয়ে আমি এটাকে শর্ট করে দেবো, জাস্ট লাইক আমরা সার্কিট ওয়ানে দেখেছিলাম, ঠিক আছে।
এবার এ কি করলো, এবার কারেন্টটা কি হবে, কারেন্টটা সুন্দর করে এখান থেকে বেরোলো, দিয়ে দিকে গেল, দিয়ে আমার লোডের মধ্যে ফ্লো করলো। তাতে কি হলো, লোডে ভোল্টেজ দিল একটা, ওকে, দিয়ে দিকে ফ্লো করলো, এখানে ফ্লো করলো। তারপর দেখ আবার কি হচ্ছে, আবার আমার এই পয়েন্টে এসছে, ওকে। যখন কারেন্টটা এই পয়েন্টে এসে দাঁড়িয়েছে, তখন কি এদিকে তো অলরেডি ওপেন সার্কিট, তাহলে কি এদিকেই যেতে হবে। আমি কি করলাম, এদিকে কারেন্ট ফ্লো করালাম। এবার দেখ কারেন্ট ফ্লো করে এই পয়েন্টে এসে দাঁড়িয়েছে, তাহলে যখনই কারেন্ট আমার এই পয়েন্টে এসে দাঁড়ালো, এবার কারেন্টের এদিকে যাওয়ার রাস্তা আছে, তাই তো। কিন্তু এবার ভালো করে দেখ, আমার অলরেডি যে কারেন্টটা আছে, অলরেডি ডায়োডের মধ্যে দিয়ে গিয়ে, রেসিস্টেন্সের মধ্যে দিয়ে গিয়ে, এদিক দিয়ে এখানে এসে অলরেডি এর ভোল্টেজটা কমে গেছে, তাই না। কেন, দেখ এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা রেজিস্ট্যান্সের আগে, তার মানে এই পয়েন্টের ভোল্টেজটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ হওয়ার আগের ভোল্টেজ। দ্যাট মিন এই ভোল্টেজটা আমার এখানে যে ভোল্টেজটা আছে তার থেকে বেশি। কেন, আমার এই যে পয়েন্টটা আছে, এটা যদি বি পয়েন্ট হয়, এটা যদি এ পয়েন্ট হয়, এ পয়েন্টটা হচ্ছে রেজিস্ট্যান্সের ড্রপ হওয়ার আগের ভোল্টেজ, বি পয়েন্ট হচ্ছে রেজিস্ট্যান্সের ড্রপ হওয়ার পরের ভোল্টেজ। দ্যাট মিন বি পয়েন্টের ভোল্টেজটা রেজিস্ট্যান্সকে অলরেডি ভোল্টেজ দিয়ে দিচ্ছে, তারপর দিচ্ছে। আর এ পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপের আগের ভোল্টেজ, তাই তো। দ্যাট মিন বলতেই পারি যে এ ইজ গ্রেটার দেন বি, ভি ইজ গ্রেটার দেন ভিবি, তাই তো। তার মানে এই ডায়োডটা কি রিভার্স বায়াস, তাই তো। তাহলে আমি কি করব, এটাকে ওপেন করে দিলাম, তাই তো। তাহলে দেখ আলটিমেটলি ডিরেকশনটা কেমন হচ্ছে, এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গেল, এটাই তো হচ্ছে, তাই না। যেটা আমরা এক্স্যাক্টলি সার্কিট ওয়ানে দেখেছিলাম, তাই তো। ভোল্টেজ কারেন্ট ডিরেকশনকে এইদিকে, ভোল্টেজ ড্রপ এটা হবে, তাহলে কি হবে, আমার আউটপুটটা এরকম দেবে। বোঝা গেল, কোনো প্রবলেম নেই এটুকুতে, ওকে। নাও নেক্সট ওয়ান, সিমিলার করবো কাজ আমরা এবার করবো হচ্ছে অন্য একটা পেনের কালার নিচ্ছি, এই কালারটা না যাক সাদা। আমরা এবার দেখবো হচ্ছে এইটা, মানে নেগেটিভ হাফ সাইকেল। নেগেটিভ হাফ সাইকেলের জন্য কি হবে, এটা হচ্ছে প্লাস বি, এটা হচ্ছে জিরো, ঠিক আছে। তাহলে কি হবে, কারেন্টটা সুন্দর দিকে ফ্লো করলো, এই পয়েন্টে এসে দাঁড়ালো। এই পয়েন্টে দাঁড়িয়ে কি দেখছে, আমার এই দিকে ফ্লো করতে পারবে আর এই দিকে ফ্লো করতে পারবে, কিন্তু এই যে ডায়োডটা আছে এই ইউনিল্যাটারাল, এদিকে কারেন্ট ফ্লো করতে দিবে না, তাই তো। তার মানে কি এটা রিভার্স বায়াস, মুছে দিলাম। তাহলে কি এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, কেন, অলরেডি আগে বলেছি অনেকবার করে, সিমিলার কনসেপ্ট, ওকে। এদিক দিয়ে ফ্লো করলো। এবার দেখ ও এই পয়েন্টে আসার পরে কি এইদিকে যেতে পারে তো, বাট এদিকে যাবে না, কেন যাবে না, তার কারণ হচ্ছে এটা তো দেখ নেগেটিভ আছে, এদিকেও ফ্লো করতে দিবে না। ও বলবে এদিকে রাস্তা বন্ধ, ও কি করবে, এদিকে ফ্লো করবে, এদিকে আসবে, তাহলে কি এটা প্লাস এটা মাইনাস, এখানে আসবে, এখানে আসবে, দিয়ে দেখ এই জায়গাটা অলরেডি ওপেন, তাই তো। তাহলে কি করবে, এদিক দিয়ে যাবে, দিয়ে এদিক দিয়ে এদিকে বেরিয়ে যাবে, বোঝা গেল। তাহলে দেখ আমার অলরেডি এই ডায়োডটা ওপেন হয়ে গেছিল রিভার্স ব্যাসের জন্য, আর এটা হয়ে গেল শর্ট, ঠিক আছে। তাহলে দেখ দেখতে পাবি এই যে কনফিগারেশনটা পাচ্ছি, দিস ইজ সেম অ্যাজ সার্কিট টু অ্যান্ড দিস ইজ সেম অ্যাজ সার্কিট ওয়ান, তাই না। তাহলে দেখ যখনই এই দুটোকে আমি একসাথে করবো, তখন কি পাচ্ছি, আমি টোটালি ফুল ওয়েভটা পাচ্ছি, বোঝা গেল। তো এইভাবে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার কাজ করে। আশা করি বুঝাতে পেরেছি কনসেপ্টটা, কনসেপ্টটা বুঝতে পারলে তারপরটা ইজি, ওকে। এবার আমরা কি করবো, সিমুলেশনে যাবো, সিমুলেশনে গিয়ে দেখবো সিমিলার ভাবে কাজ করছে কিনা। আমাকে দেখতে গিয়ে ব্রিজ রেকটিফায়ার, দেখ ওটা পরে ফিল্টার আমি আজকে পড়াবো, তখন আমি দেখবো ফিল্টার, দেখ দেখ কি করলো, যা তোকে আমি বললাম ফুল ওয়েভ দিচ্ছে। ব্লুটা হচ্ছে কি, এই যে ইয়েলো দিয়ে এখন ডিনোট হচ্ছে, লেফট সাইডে যে ভোল্ট মিটার, এই ভোল্ট মিটারটা ব্লু কালার ওয়েভফর্মটা দিচ্ছে, যেটা ফুল ওয়েভ দিচ্ছে, তাই না, অল্টারনেটিং কারেন্ট। বাট এই যে এখন যে ডান দিকের যে ওয়েভফর্মটা আছে, ডান দিকে যে ভোল্টেজটা দেখা যাচ্ছে ভোল্ট মিটারটা ইয়েলো কালারে, যেটা ওয়েভফর্মে গ্রিন কালার দেখাচ্ছে, সেটা দেখ আমার কি হচ্ছে, আমাকে আউটপুটে দেখাচ্ছে। আউটপুটে কি দেখাচ্ছে, দুটোই আমার ফুল ওয়েভটা কোন দিকে আছে, আমার পজিটিভ আছে, তার মানে এটা পজিটিভ ডিসি, ওকে। এবার তোকে কারেন্টের ডিরেকশনটা দেখিয়ে দিই। আমি এখানে জাস্ট ড্রয়িংটা একটু অন্যরকম করে গেছি, ভালো করে তো গেলে বুঝতে পারবি তোরা, ঠিক আছে।
তাহলে আমি কি করবো, আমি এখানে কি করবো, আমার কাজ হচ্ছে আবার ভোল্টেজ সোর্সের ভ্যালুটা বাড়িয়ে দিই, যাতে ওদের বুঝতে সুবিধা হয়। আর এখানে কারেন্টের ভ্যালুটাকে একটু কমিয়ে দিই, যাতে তোরা কারেন্টটাকে চোখে দেখতে পাস। দেখ এখন কি হচ্ছে, দেখ যেই রিভার্সে গেল তখন কি হচ্ছে, দেখ তখন আমার কারেন্টের ফ্লোটা কি হচ্ছে, এই ডায়োড আর এই ডায়োডের থ্রু হচ্ছে, যেটা আমি আগেরটাই বোঝালাম। ঠিক আছে, এই ডায়োড দুটোর মধ্যে কিন্তু কোনো কারেন্ট ফ্লো কিন্তু করছে না, তাই না? এই ডায়োড দুটো দেখ কোনো কারেন্ট ফ্লো করছে না, কেন? এখন নেগেটিভ হাফকে করছে, তাই এই দুটোর মধ্যে ফ্লো করছে। তার মানে কি সার্কিট টু। ওকে, আমি কন্টিনিউ করতে দিচ্ছি, কন্টিনিউ করতে গিয়ে দেখি, এবার দেখ সার্কিটটা চলে গেছে আমার পজিটিভ হাফ সাইকেলে চলে গেছে। যেই পজিটিভ হাফ সাইকেলে চলে গেছে, দেখ আমার সার্কিট টু এর ডায়োড দুটো হয়ে গেল অফ, অন হয়ে গেল কে, সার্কিট ওয়ানের ডায়োড দুটো অন হয়ে গেল। ওকে, তাই তো? দেখ এই ফেনোমেননটা রিপিট করছে। ওকে, কোনো প্রবলেম নেই বুঝতে এটুকুতে। ঠিক আছে, এবার তোরা একটা জিনিস দেখ, এখানে দেখ আউটপুট ওয়েভফর্মের মধ্যে একটু ডিফারেন্স গ্যাপ আছে, কেন? প্র্যাকটিক্যালের জন্য, প্র্যাকটিক্যাল ডায়োড আছে তাই। আমি যদি এটাকে কমিয়ে দিই আরো, ঠিক আছে, আমি যদি 3 ভোল্ট মধ্যে দিই, তাহলে তোরা ভালো করে বুঝতে পারবি আরো, একটু টাইম লাগবে তারা। দেখ ভালো করে বুঝতে পারছিস কি এই জায়গাটাতে? এখানে দেখ, এখানে তোরা দেখতে হবে যে ওয়েভফর্মের মধ্যে দেখ, যতক্ষণ না আমার, দেখ কোনো কারেন্ট ফ্লো করছে না, এখন কারেন্ট ফ্লো করছে এই মোমেন্টে। কারেন্ট ফ্লো করছে কেন? আমার দুটো ডায়োডই ফরওয়ার্ড ব্যাস, তাই তো? সার্কিটে কোনো কারেন্ট ফ্লো করছে, কেন কারেন্ট ফ্লো করছে না? এই মোমেন্টে আমার ভোল্টেজ কত, সরি আমি এটা দেখবো, -700 মিলিভোল্ট। ঠিক আছে, আমি এখানে দেখতে পাই 700 মিলিভোল্ট। 700 মিলিভোল্টে আমার ডায়োড অনই হবে না, কেন? এই মোমেন্টে আমার ডায়োড কাউন্ট করতে কত, 1.4 ভোল্ট দরকার, কেন? আমাকে দুটো ডায়োড কাউন্ট করতে হবে। দুটো ডায়োডকে অন করা মানেই হচ্ছে আমার 1.4 ভোল্ট, 0.7, 0.7, 1.4, এখানে কত, 0.7 আছে, অন হবে না। কখন অন হবে? এই দে অন হলো, কখন অন হলো দেখে নে। আমি যদি এটাকে চেঞ্জ করি, এখানে 1.8, কেন? এই ডায়োড দুটো এখানে 0.9 করে আছে। আমি যদি ডায়োডের ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করি এখানে, এই যে কারেন্ট, রেজিস্ট্যান্স, এগুলো চেঞ্জ করলে এটা চেঞ্জ করা যায়। তো ধরে রাখ এই প্র্যাকটিক্যাল ডায়োডটা 0.9-এ কাজ করছে, তাহলে কি 1.8-এ? তো এটা দেখতে পাচ্ছি যে যেই 1.8 ক্রস করলো, তখনই দেখ আমার আউটপুটটা দিচ্ছে। এই মোমেন্টে দেখ কোনো আউটপুট নেই সার্কিটে, কোনো সার্কিটে কারেন্ট ফ্লো করছে না, আউটপুট জিরো। এই দেখ কারেন্ট ফ্লো করা শুরু করলো, আউটপুট দেখ শুরু করলো। বোঝা গেল ব্যাপারটা? আমি বুঝতে পারছি সার্কিটে একটা পজ আছে, এই যে যেখানে গ্রিন কালারটা জিরো আছে, সেখানে সার্কিটে পজ, বুঝতে পারছিস তো তোরা? আমি এটা তোকে বোঝানোর চেষ্টা করছি। ওকে, বোঝা গেল? সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ব্রিজ রেক্টিফায়ার। ঠিক আছে, এবার আমরা যাবো হচ্ছে ব্রিজ রেক্টিফায়ার পর্যন্ত। আজকের লাস্ট কনসেপ্ট, সেটা হবে আমার ক্যাপাসিটি ফিল্টার। এটা আজকের জন্য লাস্ট কনসেপ্ট। ক্যাপাসিটর ফিল্টার বোঝার জন্য আগে এটা বুঝতে হবে যে ক্যাপাসিটর কি করে কাজ করে। ঠিক আছে, তাহলে আমি একটা সার্কিট ড্র করছি, যেখানে আছে আর, এটা হচ্ছে সি, আর এখানে আমি একটা ভোল্টেজ সোর্স লাগালাম, যে ভোল্টেজ সোর্সের ভ্যালু হচ্ছে ভি। ওকে, এটা সি। তাহলে কি দেখতে পাই আমরা, ক্যাপাসিটরের যে ভোল্টেজটা হয়, এটা হচ্ছে আমার ক্যাপাসিটিভ ভোল্টেজ ভিসি। ঠিক আছে, সেটা কি করে চার্জ হবে, সেটা আস্তে আস্তে এইভাবে এক্সপোনেনশিয়ালি আস্তে আস্তে চার্জ হবে। বুঝা গেল তো? এদিকে থাকবে কি, এদিকে থাকবে হচ্ছে আমার ভিআর। ঠিক আছে, এখানে যে 63 পয়েন্ট, এটা ধর হচ্ছে ফাইনাল ভ্যালু, হচ্ছে ধর আলটিমেটলি এটা যে ফাইনাল ভ্যালু, ফাইনাল ভ্যালু, ফাইনাল ভ্যালু যদি আমার ভিআই হয়, তাহলে 63.2% চার্জ হতে যে টাইমটা লাগে, তাকে আমরা বলি হচ্ছে টাইম কনস্ট্যান্ট। ঠিক আছে, ওকে, ক্যাপাসিটর সার্কিটে টাইম কনস্ট্যান্ট ভ্যালু কত, আর সি। ওকে, দ্যাট মিন যদি রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়ে, তাহলে টাইম কনস্ট্যান্ট বাড়বে, রেজিস্ট্যান্সের ভ্যালু কমলে টাইম কনস্ট্যান্ট কমবে। ওকে, আর এখানে একটা জিনিস দেখতে হবে তোরা, যে এখানে যে ক্যাপাসিটরটা আছে, সেই ক্যাপাসিটরটা ভি ভোল্টেজে আমি চার্জে বসেছি, তাই তো? তাহলে কি করবে ক্যাপাসিটরটা,
আলটিমেটলি ভিতে রিচ করার চেষ্টা করবে। ওকে, এবার দেখ এই যে রিচ করবে সেটা কার উপর ডিপেন্ড করছে? সেটা ডিপেন্ড করছে আমার রেজিস্ট্যান্সের উপরে। কেন? ক্যাপাসিটরটা রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে চার্জ হচ্ছে, তাই তো? তাহলে আমার রেজিস্ট্যান্সের ভ্যালু যদি কম হয় তাহলে কি হবে? ক্যাপাসিটরের চার্জিংটা হয়ে যাবে একদম তাড়াতাড়ি। ঠিক আছে? তাহলে দেখ, যদি এখানে ৩ টে কার্ভ যদি হয়, ৪ টে কার্ভ যদি হয়, তাহলে এটা যে কার্ভ যদি লিখি R1, এটা যদি R2, R3, R4 যদি লিখি, তাহলে কি বলতে পারি আমি এখানে? R1 হচ্ছে কি সবচেয়ে বেশি। কেন? R1 এর জন্য দেখ চার্জিং টাইম বেড়ে যাচ্ছে। তারপরে কি R2, তারপরে কি R3, তারপরে কি R4। কেন? দেখ R4 এর জন্য দেখ সব থেকে তাড়াতাড়ি গিয়ে কি হচ্ছে? চার্জ হয়ে যাচ্ছে, তাই তো? আর সাপোজ যদি এখানে R ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে? তার মানে কি টাইম কনস্ট্যান্ট কত? টাইম কনস্ট্যান্ট 0, তাই তো? তার মানে কি ক্যাপাসিটর ডাইরেক্টলি চার্জ হয়ে যাবে V ভোল্টেজে উইদাউট এনি টাইম। বোঝা গেল তো? ওকে, এটা আমি তোদেরকে সিমুলেশনও দেখাবো। ঠিক আছে, এবার দেখ এটা ক্যাপাসিটর চার্জিং হলো। এবার ধর ক্যাপাসিটর চার্জিং হওয়ার পরে আমি কি করলাম? আমি একটা সার্কিট ড্র করছি, এটা হচ্ছে R1। আর ধর আমার কাছে এখানে একটা সুইচ আছে। ওকে, এবার দেখ এই যে সুইচটা আছে, এই সুইচটা আমি ভালো করে যদি ড্র করি, বোঝা যাচ্ছে তো এই সুইচটা কি হতে পারে? এই সুইচটা একবার এর সাথে কানেক্ট হবে, একবার এর সাথে কানেক্ট হবে। ঠিক আছে, যখন এর সাথে কানেক্ট হবে এখানে একটা রেজিস্ট্যান্স আছে ধর R2। ঠিক আছে, তাহলে কার্ভটা কেমন দেখতে হবে? আমি দেখ, আমি ধরলাম অ্যাট টাইম t ইজ ইকুয়াল টু 0, এই যে এটা আছে এটা কি হবে? আমার পয়েন্ট এ এর সাথে আমি কানেক্ট করলাম। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে ক্যাপাসিটর উইল চার্জ থ্রু দ্য রেজিস্ট্যান্স R1। ঠিক আছে, এবার ধর আমি কি করলাম? ক্যাপাসিটরটাকে চার্জ করলাম। ঠিক আছে, উইথ টাইম কনস্ট্যান্ট R1C। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল ভ্যালুটা, যেটা হচ্ছে আমার VI। ওকে, আমি এই মোমেন্টে টাইম টি ইজ ইকুয়াল টু, এখানে কত ছিল? 0 ছিল, যেখানে আমি কি করেছিলাম? সুইচটাকে আমি এদিকে ক্লোজ করেছিলাম। ওকে, এবারে কি করলাম? সুইচটাকে আমি ডিসকানেক্ট করে এদিকে করলাম। কোথায়? টাইম টি ইজ ইকুয়াল টু T1 এ। ওকে, টাইম টি ইজ ইকুয়াল টু T1 এ যখন সুইচটা এদিকে কানেক্ট হলো তখন কি হচ্ছে? দেখ এই মোমেন্টে আমার এই সার্কিটে কোনো ভোল্টেজ সোর্স নেই, তাই তো? এখন কি হচ্ছে? এখন সার্কিটটা একটা সার্কিট হচ্ছে এই রেজিস্ট্যান্স আর এই ক্যাপাসিটর দিয়ে, তাই তো? আমার দেখ এই ক্যাপাসিটরটা অলরেডি ভিআই ভোল্টেজে চার্জ হয়ে আছে, তাই তো? এবার যখন এটা ক্যাপাসিটর চার্জ হয়ে আছে, ইট উইল অ্যাক্ট অ্যাজ এ ভোল্টেজ সোর্স, তাই তো? তাহলে কি হবে? তাহলে এর থ্রু দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, তাই তো? তার মানে ক্যাপাসিটর উইল ডিসচার্জ থ্রু দ্য রেজিস্ট্যান্স R2, তাই তো? তাহলে তার কার্ভটা কেমন হবে? তার কার্ভটা এরকম হবে। ওকে, এর টাইম কনস্ট্যান্ট কি হবে? ডিসচার্জ টাইম কনস্ট্যান্ট R2 ইন্টু সি। বোঝা গেল? ওকে, তাহলে আমি বলতে পারি যে ক্যাপাসিটরের এটা হচ্ছে চার্জিং টাইম আর এটা হচ্ছে ডিসচার্জিং টাইম বা ডিসচার্জিং কার্ভ। ঠিক আছে, তাহলে চার্জিং টাইম কনস্ট্যান্ট কত? R1 ইন্টু সি, কেন R1 এর থ্রুতে চার্জ হচ্ছে। আর ডিসচার্জিং টাইম কনস্ট্যান্ট কত? R2 ইন্টু সি, যেহেতু R2 থ্রুতে চার্জ হচ্ছে, ডিসচার্জ হচ্ছে, তাই তো? সাপোজ ধর এবার আমি কি করলাম? আমি এটাকে মুছে দিলাম। ওকে, দ্যাট মিন আমার কারেন্টলি R2 ইকুয়াল টু কত? ইনফাইনাইট। R2 ইকুয়াল টু ইনফাইনাইট মানে কি? R2 ইকুয়াল টু ইনফাইনাইট মানে টাউ ডিসচার্জ টাউ কত হবে? ইনফাইনাইট হবে। তার মানে ক্যাপাসিটরের ডিসচার্জ টাইম কত হচ্ছে? ইনফাইনাইট। দ্যাট মিন ক্যাপাসিটর কখনোই ডিসচার্জ হবে না। তাহলে কি হবে? এই পয়েন্ট থেকে কি হবে? কনস্ট্যান্ট যাবে। বোঝা গেল? কখন হবে সেটা? যদি আমার এখানে ডিসচার্জের টাইম রেজিস্ট্যান্স কত হয়? ইনফাইনাইট হয়। ওকে, আর সাপোজ আমি যদি এই পয়েন্টে কি করি? আমি যদি এখানে শর্ট করে দিই, যদি আমি শর্ট করে দিই তাহলে কত হবে? R2 ইকুয়াল টু কত হচ্ছে? R2 ইকুয়াল টু 0 হবে। তার মানে কি হবে? তখন এটা ডাইরেক্টলি নেমে যাবে। ওকে, তাহলে কি বলবো এটা? আমি এটা হলো টাউ ইকুয়াল টু 0, দ্যাট মিন R ইকুয়াল টু 0। আর এটা কি? টাউ ইকুয়াল টু ইনফিনিটি, দ্যাট মিন R ইকুয়াল টু ইনফিনিটি। আর এটা কি? টাউ ডি ইকুয়াল টু R2 ইন্টু সি, এখানে একটা রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করছে, তাই তো?
তাহলে রেজিস্ট্যান্স বাড়লে কি হবে, এটা হবে, আর কমলে কি আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। ঠিক আছে, কার্ভটা কেমন হবে, এরকম হতে থাকবে। বুঝে গেল, এটা হচ্ছে ক্যাপাসিটারের চার্জিং ডিসচার্জিং কার্ভ। এইটা কি করা হয়, এখানে দেখি রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটির ইকুয়েশন দিয়ে আমরা ইজিলি এটা বার করতে পারি, এই যে ইকুয়েশনটা বার করতে পারি। ঠিক আছে, সেটা আজকের টপিক নয়, কেন, ওটা হচ্ছে আরসি সার্কিটের টপিক। ঠিক আছে, এবার আমরা দেখবো হচ্ছে ক্যাপাসিটরকে কি করে আমরা অ্যাজ এ ফিল্টার কাজ করাবো। দেখ, তার জন্য আমি কি করলাম, আমি ফার্স্ট একটা ব্রিজ রেকটিফায়ার ড্র করছি। এবার ব্রিজ রেকটিফায়ার ড্র করার সময় কি করলাম, এখানে একটা রেজিস্ট্যান্স রাখলাম, আর তার সাথে আমি একটা ক্যাপাসিটরকে রাখলাম। আর এই যে রেজিস্ট্যান্সটা রাখলাম, এই রেজিস্ট্যান্সটা এইদিকে না ড্র করে আমি ওইদিকে ড্র করছি। তার কারণ তোরা একটু পরে বুঝতে পারবি। ওকে, তাহলে দেখ, এটা হচ্ছে ক্যাপাসিটর, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে অলরেডি আমরা জানি যে আউটপুট ওয়েভফর্মটা কেমন আসবে, এটা আউটপুট ওয়েভফর্ম আসবে, তাই তো, অলরেডি আমরা জানি সেটা। ঠিক আছে, আমি ইনপুট থেকে আউটপুট যাচ্ছি না, জাস্ট আমি ডাইরেক্টলি আউটপুটটা বার করলাম এখানে। এবার দেখ, এটা যখন আউটপুট ওয়েভফর্ম থাকবে, এটা কি, এটা থাকবে কখন, যখন আমার কাছে কোনো ক্যাপাসিটর লাগানো নেই। ওকে, এবার আমি যদি ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজটা চেক করি, যখন আমি ক্যাপাসিটর লাগাবো, এটা কি, দিস উইল বি দ্য আউটপুট হোয়েন দেয়ার ইজ নো ক্যাপাসিটর। ওকে, অনলি রেজিস্টার। ঠিক আছে, এবারে কি করবো, আমি এবার ড্র করব যখন ক্যাপাসিটর থাকবে। কি করে ড্র করবো, দেখ দেখ আবার চার্জিং টাইমটাতে কার থ্রু হচ্ছে, চার্জিংটা এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসছে। এবার দেখ, ডাইরেক্টলি চার্জ হচ্ছে ক্যাপাসিটর, এখানে কোনো রেজিস্ট্যান্স আছে কি, রেজিস্ট্যান্স নেই। কি আছে, শুধুমাত্র ডায়োডের একটা ফরওয়ার্ড বায়াস রেজিস্ট্যান্স আছে, তাই তো। তাহলে আমি বলতেই পারি যে চার্জিং এর টাইমে ক্যাপাসিটরে কোনো রকম রেজিস্ট্যান্স নেই, তাই তো। তার মানে আমি বলতেই পারি যে চার্জিং টাইম কনস্ট্যান্ট টেন্ডস টু বি জিরো, তাই তো। তার মানে আমি ইনপুটে যা ভোল্টেজ দিব, ঠিক আছে, আউটপুট ক্যাপাসিটি কি সেটাকে পুরোপুরি রিচ করে নেবে উইদাউট এনি ডিলে, তাই তো। তাহলে কি হবে, ক্যাপাসিটির ভোল্টেজটাও আপ টু এটা একবার সিমিলারলি যাবে, কোনো ডিলে হবে না। কেন ডিলে হবে না, তার কারণ হচ্ছে চার্জিং টাইম কনস্ট্যান্টটা নেগলিজেবল, তাই জন্য ইনপুটে আমি যা দেবো আউটপুটে আমার একবারে সিমিলারলি তাই আসবে। ওকে, খেলাটা শুরু হবে এবার। এবার দেখ, যখন আমি এই পয়েন্টে পৌঁছে গেলাম, ঠিক আছে, তখন কি হচ্ছে, তারপরে দেখ ইনপুটটা, আমি যদি ইনপুটটাই ড্র করি, অনেকে এটাকে ভুল করবে, তো আমি ইনপুটটা ড্র করে নেবো এখানে। তারপরে দেখ, এই পয়েন্টের পর থেকে ইনপুটটা তো কমছে, তাই তো, কিন্তু ক্যাপাসিটর ভোল্টেজ কি এখন এখানে আছে। ওকে, এবার দেখ, ক্যাপাসিটর কি করবে, ক্যাপাসিটর এবার এর থ্রু দিয়ে ডিসচার্জ হতে চাইবে, তাই তো। তোদের বোঝার সুবিধার্থে প্রথমে আমি কি করলাম, আমি এটাকে নেগলেক্ট করলাম, মানে আমি কোনো রেজিস্ট্যান্সকে রাখলাম না, আমি জাস্ট ক্যাপাসিটরকে লাগালাম। ঠিক আছে, তার মানে আমি এটা বলতেই পারি যে ক্যাপাসিটর চার্জ হয়ে গেল ম্যাক্সিমাম পোটেনশিয়ালে। ঠিক আছে, এরপর যখন এই পয়েন্টে আমি আছি, সেবার কি দেখা যাচ্ছে, এই পয়েন্ট আসার সময় ইনপুট ভোল্টেজটা কমতে শুরু করছে, তাই তো। তার মানে সাপোজ ধর এখানে আমার ম্যাক্স ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, তাহলে এও ম্যাক্স ভোল্টেজ কত, 10 ভোল্ট রিচ করে গেল, যদি এটা আইডিয়াল ডায়োড হয়, তাই তো। এবার আমরা কি দেখতে পাবো, এবার আমি দেখতে পাবো যে ইনপুটটা 10 থেকে নিচে নামছে, তাই তো। তার মানে ইনপুটটা হয়ে গেল কত, 9 ভোল্ট হয়ে গেল, তাই না। কিন্তু ক্যাপাসিটরের জন্য দেখ, ক্যাপাসিটর অলরেডি 10 ভোল্টে চার্জ আছে, তাই তো। তার মানে এটা অলরেডি ভোল্টেজ হিসেবে কাজ করবে, যার পোটেনশিয়াল হচ্ছে 10 ভোল্ট, তাই তো। কিন্তু দেখ, এখানে কোনো রেজিস্ট্যান্স নাই যার থ্রু দিয়ে ডিসচার্জ হবে। কেন, আমি অলরেডি এখানে রেজিস্ট্যান্সটাকে জিরো করে ইনফাইনাইট করে দিচ্ছি, তাই তো। তাহলে ডিসচার্জ করার মতো কোনো রেজিস্ট্যান্স নাই এদিকে। ওকে, এবার দেখ, তোরা যদি বলি যে এর থ্রুতে ডিসচার্জ হবে, কেন হতে পারবে না, দেখ ডায়োডটা উল্টো দিক করে লাগানো আছে, তার মানে এর থ্রু দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না, তাই তো। তার মানে এই মোমেন্টে ক্যাপাসিটর ডিসচার্জ হতে পারছে না, বোঝা গেল।
তাহলে এটা হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে 9 ভোল্ট। এখানে দেখ, এই যে ডায়োডটা আছে এই ডায়োডের V1 হচ্ছে কত, 9, V2 হচ্ছে কত, 10। দ্যাট মিন দিস উইল বি ইন দ্য রিভার্স বায়াস। বোঝা গেল? সিমিলার ক্ষেত্রে দেখ, এখানে কত আছে 10, এটা কত 0, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে আমার রিভার্স বায়াস। তাহলে দেখ ক্যাপাসিটার কোনো দিক দিয়ে ডিসচার্জ হতে পারছে না। বোঝা গেল এইটুকু? প্রবলেম নেই। তাহলে ক্যাপাসিটি যদি ডিসচার্জ হতে না পারে তাহলে ক্যাপাসিটি কি করবে, জাস্ট ভোল্টেজটাকে কনস্ট্যান্ট ধরে রাখবে। বোঝা গেল? তাহলে দেখ, আমি অলরেডি যদি আমি রেজিস্ট্যান্স লাগাতাম তাহলে আমার আউটপুট কি আসছিল, পালসেটিং ডিসি। যদি আমি ক্যাপাসিটার লাগাই তারপর কি আসছে, পিওর ডিসি। বোঝা গেল? এটা তোদের কমিউনিকেশন ইলেকট্রনিক্স যখন পড়বি তখনও কাজে লাগবে এই জিনিসটা। ঠিক আছে? তাহলে দেখ ক্যাপাসিটার পিওর ডিসি করে হয়ে গেল। ঠিক আছে? এবার দেখ, এবার সাপোজ তোর কেউ বললো যে দাদা এখানে একটা রেজিস্ট্যান্স লাগাবো, তাহলে কি হবে, রেজিস্ট্যান্স লাগালে কি হবে, ক্যাপাসিটরটা ডিসচার্জ হতে শুরু করবে। ঠিক আছে? আমি যখন ক্যাপাসিটর থাকবে না তখনকারটাকে ড্র করে নিচ্ছি, তাহলে তোরা ভালো করে বুঝতে পারবি। ওকে? তাহলে দেখ ক্যাপাসিটর ডিসচার্জ শুরু করলো, এই রেটে ডিসচার্জ হচ্ছে কেন, এই টাইম কনস্ট্যান্ট ডি, টাউ ডিতে ডিসচার্জ হচ্ছে, যেটা হচ্ছে আর ইন্টু সি। ওকে? এটা যেটা না জিরো না ইনফিনিটি। বোঝা গেল? এবার দেখ এই পয়েন্টটায়, দেখ এই পয়েন্টটা, যখন আমি এই পয়েন্টটাতে আসবো, এই পয়েন্টটাতে ক্যাপাসিটি অর্থাৎ ডিসচার্জ হয়েছে 7 ভোল্টে। ঠিক আছে? আর এই পয়েন্টটাতে ইনপুটের যে ভোল্টেজটা আছে সে 7 ভোল্টকে ক্রস করছে। ওকে? কোন নেগেটিভ পোটেনশিয়ালে, তাই তো? তা আমরা এখন এই কারেন্টটা কোন দিক দিয়ে ফ্লো করছে, এই দিক দিয়ে ফ্লো করছে, সার্কিট 2 দিয়ে ফ্লো করছে, কেন, এ তো নেগেটিভ ভাবে আছে এখন, তাই না? তাহলে দেখ, তাহলে আমি বলবো কি, এখানে ভোল্টেজটা রাইজ করছে, তাই তো, যেটা 7 ভোল্ট থেকে বাড়ছে, তাই তো। তাহলে আমি ধরলাম, ধর এটা হচ্ছে 7.1 ভোল্ট। ওকে? আর ক্যাপাসিটার চার্জ ডিক্রিজ করছে, লুজ করছে, যে 7 ভোল্ট এসে দাঁড়িয়েছে, তাহলে এটা ধরলাম 7 ভোল্ট কমে। তাহলে কি এটা কমে 7 ভোল্ট হলো, এটা বেড়ে 7.1 ভোল্ট হলো, তাই তো। তাহলে এই মোমেন্টে এখানে আছে 7.1 ভোল্ট, এখানে আছে 7 ভোল্ট, তাহলে কি হবে, এই ডায়োডটা দেখ এখন কি হয়ে যাবে, ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, তাই না? যখন এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে তখন কি হবে, তখন আবার ক্যাপাসিটরকেও চার্জ করতে শুরু করবে। দ্যাট মিন ও কি হবে, এখান থেকে হয়ে যাবে আবার চার্জিংটা শুরু। ঠিক আছে? দেখি, আবার ডিসচার্জ আবার চার্জ। ওকে? তাহলে আমি রেজিস্ট্যান্স আর এর জন্য করলাম এটা, এবার আমি একটা রেজিস্ট্যান্সকে ড্র করলাম, এটা তো R1, তাহলে কি লিখলাম, R1 এর কি হতে পারে, এটা যদি R1 ছোট হয়। আর যদি R2 কে করলাম হচ্ছে ধর সাদাটা যদি নিই, ওকে, এটা হচ্ছে R2, তাহলে কি লিখবো আমি, R2 greater than R1 greater than R greater than infinite less than 0। আশা করি বুঝাতে পেরেছি যে কি করে ফিল্টার কাজ করছে। তাহলে দেখ এটা বোঝাই যাচ্ছে যে এই যে রেজিস্ট্যান্সটা আছে, এখানে তিনটে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করছে যে আমার আউটপুটে কতটা এসি প্রেজেন্ট থাকবে। ঠিক আছে? আর আউটপুট কতটা পিওর হবে। বোঝা গেল এটুকু? এবার দেখ, এবার এই পয়েন্টটায় দেখ, এই জায়গাটাতে এবার আমি তোদেরকে বোঝাবো হচ্ছে কি, সার্কিটে সিমুলেশন করে, যে তোদেরকে একটু আগে করছিলাম আমি, যে সাপোজ ধর এটা একটা রেজিস্ট্যান্স দিয়ে তোদেরকে বোঝায় আগে, এইখানটাতে আমি এটা ডিসকানেক্ট করে আমি একটা সুইচ লাগাই, যে সুইচটা, ওকে, তাই বুঝতে পারছিস তো, দেখ এইখানে আমার একটা ভোল্টেজ সোর্স আছে, আমি এই পোটেনশিয়ালটা দেখবো, আর আমি ক্যাপাসিটির অ্যাক্রসে ভোল্টেজটাকে আমি দেখবো, বাকিগুলোকে আমি রিমুভ করে দিই। ওকে? এবার দেখ এই যে এটা রেজিস্ট্যান্সটা আছে, ক্যাপাসিটারটাকে কি হচ্ছে, ক্যাপাসিটার ভ্যালু এটাকে রেজিস্ট্যান্সটাকে আমি ক্যাপাসিটার ভ্যালুটাকে আমি বাড়াচ্ছি। ওকে? এবার আমি রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি বাড়াই তাহলে কি হবে দেখ, এবার আমি ফ্রিকোয়েন্সিটাকে কমাচ্ছি, কমালে তুই বুঝতে পারবি ভালো।
তো টাইমটা পাবে। দেখ ও কি করছে, এই মোমেন্টে দেখার চেষ্টা কর। ও যখনই দেখ, পজ করি আমি এই জায়গাটাতে, এই জায়গাটা দেখ ক্যাপাসিটিটা কি হচ্ছে, ক্যাপাসিটিটা ভোল্টেজটা আস্তে আস্তে এটাকে ডিসি দিই, বেটার, তোর আরো ভালো বুঝতে হবে। দেখ আমার ইনপুটে ভোল্টেজটা দিচ্ছে হচ্ছে 10 ভোল্ট, ঠিক আছে। দেখ এখানে আমি কি করলাম, এখানে আমি দেখালাম ডিসি দেখাবো, যেহেতু আমি এখন ডিসি দিয়ে পড়াচ্ছিলাম তোদেরকে, তাই তো। এবার দেখ আমি এখন কি করেছি, আমি এখন ক্যাপাসিটরটাকে আমি ডিসচার্জিং সার্কিটের সাথে লাগিয়ে রেখেছি। তাই আমরা দেখতে পাচ্ছি ইনপুটে দেখ 10 ভোল্ট আছে, যেটা উপরে দেখা যাচ্ছে, ওকে। আর আউটপুটে ক্যাপাসিটি একটা ভোল্টেজটা কি আছে, রেডে আছে, সেটা কত, 0 ভোল্ট। কেন, ক্যাপাসিটর ডিসচার্জ করে গেছে। এবারে কি করবো, এবারে চার্জিং এর মধ্যে দিয়ে দিলাম। দেখ ক্যাপাসিটর কি হচ্ছে, ক্যাপাসিটর চার্জিং হচ্ছে কততে, 432 ওহম, তাই তো। এবার দেখ ক্যাপাসিটর চার্জিং হয়ে গেল। এবার দেখ ক্যাপাসিটর চার্জিং হয়ে কি হয়ে গেল, ফিক্স হয়ে গেল, তাই তো। এবার যদি আমি এটা কি করেছি, 10 ওহম আছে, আমি যদি এটাকে ডিসচার্জে লাগিয়ে দিই, দেখ কি তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে গেল। কেন, রেজিস্ট্যান্স কত, 10 ওহম, তার মানে ডিসচার্জিং টাইম কনস্ট্যান্টটা অনেকটাই কম, তাই তো। এবার আমি কি করব, ডিসচার্জিং টাইমটাকে বাড়িয়ে করবো হচ্ছে আমি 100 করলাম, ওকে। আমি কি করলাম, আমি আবার এটাকে চার্জিং এ দিলাম। আমি এখন চার্জিং চেঞ্জ করিনি, দেখ চার্জিং এর কার্ভটা দেখ সিমিলার, ঠিক আছে। আমি ডিসচার্জ করলাম, দেখ একটু বেশি টাইম লাগলো। আগেরটাতে কি হচ্ছিল, আগেরটাতে টাইমটা কি হচ্ছিল আমার অনেক ফাস্ট হচ্ছিল, 10 ওহমের জন্য 100 থেকে একটু বেশি লাগলো, তাই তো। আমি কি করছি, আমি আবার এটাকে চার্জ করলাম, ঠিক আছে। এবার যখন ডিসচার্জ হবে আমি কি করলো, এটাকে আমি 1K করলাম। এবার দেখ ডিসচার্জটা দেখ অনেক বেশি স্লো হবে, বোঝা গেল। তাহলে দেখ যখনই আমি রেজিস্ট্যান্সটাকে বাড়াচ্ছি, তাহলে কি ডিসচার্জিংটা কি হচ্ছে, স্লো হচ্ছে, বোঝা গেল তো। এবার দেখ সিমিলারলি আমি কি করবো, আমি চার্জিংটার টাইমটা কি করবো, কমাবো। দেখ যখন 10 ওহম রাখলাম, আগে ডিসচার্জটা হয়ে যাক পুরোপুরি, ঠিক আছে। এবার দেখ যখন 10 ওহম রাখলাম, দেখ একবারে ইনস্ট্যান্টলি চার্জ হয়ে গেল। কেন, এখানে 10 ওহম আছে তাই, তাই তো। এবার দেখ আমি এখানে ইনপুট আমি ডিসচার্জও করছি 10-এ, দেখ একবারে তাড়াতাড়ি রিচার্জ হয়ে গেল, ঠিক আছে। এবারে কি করলাম, আমি এবার চার্জিং রাখবো 100-তে, দেখ একটু স্লো হলো। তাহলে বোঝা যাচ্ছে তো, এই যে টাইমটা আছে এখানে, চার্জিং টাইম এখনকারটা আগেরটা থেকে একটু বেশি, তাই তো। এবার দেখ আমি যদি এবার ডিসচার্জিংটাকে যদি আমি 100 করে দিই, তাহলে কি হলো, আগেরটার থেকে ডিসচার্জিং দেখ একটু বেশি, তাহলে বোঝা গেল। তাহলে এইটা হচ্ছে চার্জিং ডিসচার্জিং এর কনসেপ্ট, ওকে। এবার আমরা যাবো হচ্ছে অ্যাকচুয়াল সার্কিটে, যেখানে আমরা দেখতে পাবো যে কি করে চার্জিং ডিসচার্জিংটা হয়। এটা হচ্ছে আমার সার্কিট, ঠিক আছে। আমি ইনপুটটাকে আমি এখানে দিয়ে দিলাম, ওকে। এখানে একটা ক্যাপাসিটর লাগিয়ে দিই, ওকে। আমি আউটপুটটাকে নিয়ে নিচ্ছি, দেখ এখানে দেখ এই যে ক্যাপাসিটরটা আছে, ক্যাপাসিটর অ্যাক্রসে রেজিস্ট্যান্সটা আছে কত, 10 ওহম। তার মানে কি ক্যাপাসিটরটা ও খুবই তাড়াতাড়ি ডিসচার্জ হচ্ছে, ঠিক আছে। এবার আমি কি করব, এবার আমি এটাকে বাড়াবো। আমি তোকে 10K করলাম, দেখ হালকা কিন্তু পালসেটিং আছে, দেখতে পাচ্ছি হালকা পালসেটিং আছে। আর পালসেটিংটাতে কি হচ্ছে, ক্যাপাসিটর কতটা টাইমের মধ্যে ডিসচার্জ হতে পারছে, একটু কমায় তাহলে তোর ভালো বুঝতে পারবি। 1K করলাম। এবার দেখ ক্যাপাসিটর কিন্তু ডিসচার্জ ততক্ষণই হতে পারছে যতক্ষণ না আমার এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে, দেখ আবার চার্জ হচ্ছে, এটা আবার ডিসচার্জ হচ্ছে। কেন, এটা 1K দিচ্ছি। এবারে কি করবো, 1K রেখে যদি কমাই আমি এখানে 100-তে, তাহলে কি হলো, আমার চার্জিং ডিসচার্জিং আরো ফাস্ট হচ্ছে। আমি যদি আরো কমাই তাহলে দেখ একদম ডিসচার্জ খুবই ফাস্ট হচ্ছে, তাই না। এবার কি করবো, আমি আস্তে আস্তে বাড়াবো, বাড়িয়ে আমি 1K করলাম, দেখ আবার আগের মতো হয়ে গেল। আমি আরো বাড়িয়ে 10K করলাম, তাহলে দেখ রিপেলটা আরো কমলো। 100K করলাম, আরো কমলো। 1 মেগা ওহম করলাম, দেখ রিপেল একদমই নাই। তাহলে কি হলো, আমার আউটপুট হয়ে গেল দেখ পিওর ডিসি। ইনপুট কত আছে এখানে,
এরপরে 3 ভোল্ট এটাকে বাড়িয়ে করে দে, এখানে তুই 10 ভোল্ট করে দে। দেখ ইনপুট আউটপুট কি দেখছি আমি, ইনপুটে কি আছে, তাহলে আমরা যে আমি তোর কাছে বোঝালাম ইনপুটে আছে এসি, আউটপুট কি দিচ্ছে, আউটপুট দিচ্ছে ডিসি। বোঝা গেল? তো এটা হচ্ছে ক্যাপাসিটি ফিল্টারের কনসেপ্ট। ওকে, ইন্ডাক্টর সিমিলারলি এভাবেই কাজ করে। ঠিক আছে, তো আজকের ক্লাস এটুকু পর্যন্তই হোক। নেক্সট ক্লাসে আমি তোকে পড়াবো হচ্ছে ওই আজকে যা পড়ালাম যে হাফ ওয়েভ রেক্টিফায়ার, ফুল ওয়েভ রেক্টিফায়ার, ব্রিজ রেক্টিফায়ার, সেন্টার ওয়েভ রেক্টিফায়ার, এই রেক্টিফায়ারের কিন্তু ক্যালকুলেশন আছে, রেক্টিফিকেশন এফিসিয়েন্সি, ঠিক আছে, আরএমএস ভোল্টেজ, অ্যাভারেজ ভোল্টেজ, ওই ক্যালকুলেশনগুলোই তোদেরকে পরের দিন বোঝাবো। ওকে, আর ওটা হয়ে যাওয়ার পরে আমি স্টার্ট করে দেবো হচ্ছে ক্লিপার সার্কিট, ক্ল্যাম্পার সার্কিট। ওকে, সো আজকের ক্লাস এটুকু পর্যন্তই। আজকের ক্লাসে যদি কেউ কিছু বুঝতে না পারিস আমার সাথে কন্ট্যাক্ট করিস, আমি বলে দেবো। আর তোদের এই ক্লাসের নোটসটা তৈরি করতে হবে হচ্ছে সানডের মধ্যে। ওকে, good night. Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.